হ্যালো, কথা কি শোনা যাচ্ছে? সালাম আলাইকুম জি, স্যার। আসসালামু জি আলাইকুম স্যার, স্যার। শোনা যাচ্ছে। আচ্ছা। আমার 2টা মিনিট সময় দেন একটু। আচ্ছা, কথাগুলো বলতে থাকি একই সাথে। নম্বর ওয়ান হচ্ছে হলো আমরা তো গত ক্লাসে ওরিয়েন্টেশন ক্লাস করলাম। একটা ওভারঅল অ্যাকচুয়ালি সিসিএনএ জিনিসটা কি ওইটার একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করছিলাম ওই সময়। আর আজকে আমরা মূল ক্লাসগুলো শুরু করব আর কি। এবং সেটা শুরু হবে হচ্ছিল আমাদের বেসিক্যালি নেটওয়ার্ক ফান্ডামেন্টাল ওয়ান এটা দিয়ে। মানে বেসিক যে নেটওয়ার্কিং আছে সেই নেটওয়ার্কিংয়ের উপর আলোচনা। কম বেশি হয়তো বা আপনারা সবাই জানেন বেসিক নেটওয়ার্কিং। অনেক জিনিসটা দেখবেন যে অনেকগুলো রিপিট হবে, মানে আপনি অলরেডি জানেন বাট নতুন করে হয়তো জানতেছেন, একটা আউটলুক নিচ্ছেন। কারণ অ্যাকচুয়ালি আমাদের তো আইপি ফাউন্ডেশনের উপরেই আপনার 75% মার্ক ইন সিসিএনএ এক্সাম। সো এটার ফাউন্ডেশনটা জরুরি। সো যতটা ইয়ার থাকুক বা না থাকুক, আমি একদম লেভেল জিরো থেকেই আসলে শুরু করি সব সময়। যে মনে করি আসলে তো আহ, হয়তো আপনার একটা জ্ঞান আছে, বাট সেই জ্ঞানটা যতটুকু আরো ভালোভাবে নেওয়া যায়। জি স্যার। আমি কন্টেন্টগুলো ক্লাস শেষে দিয়ে দেবো নে, আপাতত আমার ল্যাপটপের থ্রুতেই দেখেন। কারণ আমি আর স্ক্রিন আশা করি দেখতে পাচ্ছেন, রাইট? জি। জি স্যার। ওকে। আচ্ছা, দেখেন, নেটওয়ার্কিং কি এই প্রশ্নটা যদি আমাদের জিজ্ঞেস করা হয়, নানাজন নানা রকম উত্তর দিবেন। কম বেশি সবাই যেটার উত্তর দেওয়ার চেষ্টা করবেন যে কয়েকটা ডিভাইসে আমরা যদি কানেক্ট করি তাহলেই সেটাকে আমরা নেটওয়ার্ক বলতে পারি, এরকম টাইপের কিছু উত্তর। আচ্ছা, এখানে আমি একটু অন্যভাবে নেটওয়ার্কিংটার একটু উপস্থাপন করি। সামগ্রিক যে নেটওয়ার্ক জগৎ আছে, হুম, সামগ্রিক যে নেটওয়ার্ক জগৎ আছে তার মধ্যে যারা ব্যবহারকারী, হ্যাঁ, তাদেরকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি।
বুঝতে পারছেন? হ্যালো? ইয়েস স্যার। হ্যাঁ জি স্যার। কি কি দুইটা ভাগ গেস করেন তো? সামগ্রিক যে নেটওয়ার্ক জগৎ আছে তার যে ব্যবহারকারী, পয়েন্টটা বোঝেন, তাদেরকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি। কি কি সেই দুইটা ভাগ? স্যার নিজেদের মধ্যে কমিউনিকেশন আর আহ, বা অ- মানে নিজেদের বাইরে অন্য রিমোট পজিশনে কারোর সাথে কমিউনিকেশন। আচ্ছা, আপনি হয়তো বা একটা পারসেপশন থেকে চিন্তা করতেছেন, অন্য কেউ? অন্য কেউ? আমরা অ্যাকচুয়ালি নেটওয়ার্ক জগতে যত রকম ব্যবহারকারী আছে তাদেরকে দুইটা ভাগে ভাগ করতে পারি, যেভাবে আমি অন্তত দেখতেছি। আমি বলবো যে আপনারা আমার চোখেই দেখার চেষ্টা করেন। একটা ভাগ হচ্ছে হলো স্যার প্রোভাইডার, স্যার জি স্যার, একটা প্রোভাইডার আর একটা ইউজার আর কি স্যার, এটাই আর বলতে একটা হচ্ছে চাচ্ছিলাম। সাবস্ক্রাইবার মানে বা নর্মাল ক্লায়েন্ট বা ইউজার, নর্মাল যেভাবেই ইউজার আর বলেন। কি স্যার। হ্যাঁ, এদের দুইজনের চিন্তা চেতনার মধ্যে আকাশ পাতাল পার্থক্য আছে। কেমন? মনে করেন, এটা যিনি নেটওয়ার্ক ইন্টারনেট বানাইছে, ইন্টারনেট নিয়ে কাজ করছে, ভিনসার, উনিই বলছিল যে যে কিনা ব্যবহারকারী, সে এট দ্য এন্ড অফ দ্য ডে তার হোয়াটসঅ্যাপে মেসেজ আসছে কিনা সে শুধু সেটাই বোঝে। কিন্তু এর ভিতরে যে অনেকগুলা কাজ আছে, সার্কামস্ট্যান্স আছে, সে সেটা বুঝতে যায় না বা জানতে চাওয়ার ইচ্ছাও তার নাই। এবং সেই সংখ্যাটাই বেশি, ব্যবহারকারীর সংখ্যাই বেশি। ধরেন আপনার বাসায় আপনি কম বেশি নেটওয়ার্ক জানেন, বাট আপনার বাসায় এমন আছে না যে নর্মাল শুধু নেটওয়ার্ক ব্যবহারকারী। তো মনে করেন আমার ছোট বোন, আমার ভাই, তাদের হোয়াটসঅ্যাপে যদি মেসেজ আসে, ফেসবুকে যদি ভিডিও দেখতে পায়, ইউটিউবে যদি রিলস দেখতে পায়, তাহলেই তাদের কাছে মনে হয় যে পৃথিবীর জগতের তাবৎ দুনিয়ার ইন্টারনেট সব ঠিক আছে। বাট যেই ওর ফেসবুকে রিলসটা আসতেছে না বা ইউটিউবে রিলসটা আসতেছে না, সে কার কাছে শরণাপন্ন হয়? সে প্রোভাইডারের কাছে শরণাপন্ন হয়। এখন এমনও তো হইতে পারে যে ফেসবুকটাই ডাউন, হইতে পারে না? ইউটিউবটাই আহ, ডাউন জি হতে পারে। আমাদের এই দুই ব্যবহারকারীর মধ্যে আমাদের অবস্থান হচ্ছে হলো, আমরা হচ্ছি নেটওয়ার্ক প্রোভাইডারে কাজ করব বা ইঞ্জিনিয়ারে কাজ করব, এই জন্যই আমরা সিসিএনএ পড়তে আসছি, রাইট? জি সেইটা যদি হয়ে থাকে তাহলে আমাদের চিন্তা চেতনা, আমাদের পারসেপশন নর্মাল ব্যবহারকারী থেকে আলাদা হইতে হবে। এটা হচ্ছে প্রথম কথা। আচ্ছা, এখন এই যে দুই ধরনের নেটওয়ার্ক আমি বললাম বা ব্যবহারকারী আছে, তারা যেরকম নেটওয়ার্কেই ভাগ মানে ইউজ করুক, ব্যবহার করুক, তাকে আপনি দুইটা ক্যাটাগরিতে ভাগ করতে পারবেন, একটা হচ্ছে ল্যান আর একটা হচ্ছে ওয়ান। আগে হয়তো অনেক কিছু পড়ছেন, ম্যান প্যান, এখন আপাতত এগুলোর দরকার নাই। আপনি শুধু জানেন যে দুটো টাইপ আছে, একটা হচ্ছে ল্যান আর একটা হচ্ছে ওয়ান। এইটা হচ্ছে একটা ব্যবহারকারী, এই যে এটা একটা ব্যবহারকারী, তার ইন্টারনেট কানেক্টিভিটি কোনো না কোনো প্রোভাইডারের মাধ্যমে কানেক্টেড XYZ। তার অফিসে একটা রাউটার আছে, পাঁচটা সুইচ আছে। আমরা খুব কমনলি দেখতেছি যে তার টোটাল ল্যানের সংখ্যা হচ্ছে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। টোটাল পাঁচটা ল্যান আছে, একটা ওয়ান আছে। এই হচ্ছে একটা নর্মাল অফিস, ট্রেডিশনাল অফিস, তার একটি আইএসপি থেকে কানেক্টেড নেওয়া। তাহলে এই পোর্শনটা, এই যে ব্যবহারকারী তার জন্য হচ্ছে ওয়ান, আর এই পাঁচটা হচ্ছে ল্যান। এইটুকু তো সবাই বোঝেন। এখন জি মজার জি বিষয় স্যার। দেখেন, এইটারে যদি আমি প্রোভাইডার ধরি, এটারে যদি আমি প্রোভাইডার ধরি, তাহলে এই পাশে এইটা হচ্ছে হইলো সেই ক্লায়েন্ট, এই যে অফিসটা, অফিসটা হচ্ছে সেই ক্লায়েন্ট, রাইট? আবার জি এই যে প্রোভাইডার, এই প্রোভাইডারের আবার নেটওয়ার্ককে আমরা কয়েক ভাগে ভাগ করতে পারি: ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক, ফিডার নেটওয়ার্ক, কোর নেটওয়ার্ক, রাইট? তার মানে আবার প্রোভাইডারের জন্য এইখানে হচ্ছে ওয়ান, এইখানে হচ্ছে ল্যান। তার মানে নর্মাল ইউজাররা অ্যাকচুয়ালি প্রোভাইডারের ল্যানে কানেক্টেড, যেখান থেকে তার ওয়ান শুরু হয়, রাইট? আবার সেই প্রোভাইডারও হয়তো অন্য না
কোনো তার আপার লেভেলের প্রোভাইডার থেকে কানেক্টেড হয়েছে, মানে এইখানে আরেকটা প্রোভাইডার আছে, যেই প্রোভাইডারের ল্যান থেকে এই প্রোভাইডার কানেক্টেড হয়েছে। বুঝতে পারছেন? এবং টোটাল সামগ্রিক ইকোলজি বা এই যে আমরা ইন্টারনেট বা নেটওয়ার্কের যে ইকোলজি বলতেছি, সেই জিনিসটা এইভাবে একে অপরের সাথে সংযুক্ত হয়ে তারপরে তৈরি হয়েছে। কার মাধ্যমে? প্রোভাইডারের মাধ্যমে। ওকে। মজার বিষয় হচ্ছিল এখানে দ্বিতীয় জিনিসটা যেটা চলে আসে, যে তাইলে এই কানেকশনটা আমরা কেন করলাম? এটার কি অন্য কোনো ওয়ে ছিল? মানে নেটওয়ার্ক যে ইভলভ হইলো, আমরা তো বুঝলাম যে ওকে ফাইন, ল্যান ওয়ান আছে, বাট এই যে নেটওয়ার্কটা তৈরি করলাম আমরা, মাল্টিপল ডিভাইসকে কানেক্ট করলাম, এখন তো আর মাল্টিপল ডিভাইস নাই, এখন প্রতি বাসা আসলে এক বাসা, এক অফিস, এক হসপিটাল, এক ব্যাংক প্রোভাইডারের মাধ্যমে একে অপরের সাথে কানেক্ট হওয়ার মাধ্যমে বিশাল বড় নেটওয়ার্ক তৈরি করছে, যেটাকে আমরা ইন্টারনেট বলি। তো এইটা যদি তার ইকোলজি হয়, এখন ভেরি বিগ ফ্যাক্ট একটা কোশ্চেন চলে আসে, যে এটা তো আমরা অন্য অনেক অপশন ছিল, যেমন মোবাইল নেটওয়ার্ক। মানে মোবাইল নেটওয়ার্ক বলতে আমি মোবাইলেও তো আপনি এসএমএস পাঠাতে পারতেছেন, এমএমএস করতে পারতেছেন, এই টাইপের টেকনোলজিতে আমরা গেলাম না কেন? আপনি কি বলবেন হয়তো বা স্পিড কম, এগুলি উত্তর না। আসলে যে উত্তর, নেটওয়ার্কের বড় চাহিদা ছিল একটা কারণে, সেটা হচ্ছে রিসোর্স শেয়ারিং। এটা একটা ওয়ার্ড, রিসোর্স শেয়ারিং, বাট এর অর্থ অনেক বড়। দেখেন, আমরা নেটওয়ার্ক তৈরি করলাম কিভাবে? একটা অফিসে 20টা কম্পিউটার আছে, কয়টা প্রিন্টার দরকার? প্রশ্নটা একটু বোঝার চেষ্টা করেন। 20টা কম্পিউটার আছে, কয়টা প্রিন্টার দরকার? স্যার একটা প্রিন্টার দিয়ে 20টা কম্পিউটার অপারেট করা তো সম্ভব স্যার। না, নর্মালি যদি আমরা চিন্তা করি, আপনি নর্মালি চিন্তা করেন, তাহলে স্যার স্যার প্রত্যেকটা তাইলে পিসির জন্য 20টাই আলাদা তো। আলাদা চাবে। 20টা প্রিন্টার দরকার। তারপরে আমরা একটা নেটওয়ার্ক তৈরি করলাম, তার নাম হচ্ছে পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক। সেখানে একটা কম্পিউটারের মধ্যে প্রিন্টারটা কানেক্ট থাকবে, ওই কম্পিউটার তো প্রিন্ট দিতেই পারবে, বাকি 19টা প্রিন্টারও, সরি 19টা কম্পিউটারও ওই কম্পিউটারের মাধ্যমে প্রিন্ট করতে পারবে। তাহলে এখন প্রিন্টারের সংখ্যা কয়টাতে চলে আসলো? একটাতে স্যার। একটায়। একটায় আমার প্রিন্টার সেভ হইলো কয়টা? 19টা। 19টা। আমি বেসিক্যালি এখানে কি করলাম? হার্ডওয়্যার শেয়ারিং করলাম, তাই না ব্যাপারটা? জি স্যার। জি স্যার। আচ্ছা, এখন প্রথমে নেটওয়ার্কের চিন্তা এরকমই ছিল যে আমরা হার্ডওয়্যার শেয়ার করব, এই টাইপের চিন্তা থেকেই শুরু। পরবর্তীতে জিনিসটা চলে আসলো ডাটা শেয়ারিং এ। আর ডাটা শেয়ারিং যখন আসলো, এই যে আপনি ফেসবুকে একটা ছবি দিচ্ছেন, আপনার ফ্রেন্ড দেখতেছে, লাইক করতেছে, আহ, যে কোনো একটা ইমোজি দিচ্ছে বা কমেন্ট করতেছে, হোয়াট এভার, এই যে আপনি ডাটা শেয়ার করতেছেন, এটাও তো একটা রিসোর্স, রাইট? জি জি স্যার। এখন স্যার। আমাদের এই যে ডাটা বলেন, হার্ডওয়্যার বলেন, সফটওয়্যার বলেন, সব কিছু আমরা ওই যে রিসোর্স শেয়ারিং করতেছি, কার মাধ্যমে? নেটওয়ার্কের মাধ্যমে। প্রশ্ন হচ্ছে আমরা কেন এই কম্পিউটার নেটওয়ার্ক ব্যবহার করতেছি? এর উত্তর কি হবে? স্যার রিসোর্স শেয়ারিং। না, রিসোর্স শেয়ারিং তো বুঝলাম, বাট আমি রিসোর্স শেয়ারিং তো অন্য কিছু দিয়েও করতে পারি। আমি এসএমএস পাঠাতে পারি না মোবাইল দিয়ে? জি স্যার। পারি তো। তাহলে আমি মোবাইল নেটওয়ার্কে না গিয়ে কেন কম্পিউটার নেটওয়ার্কে আসলাম? এটা অনেক বইয়ে লেখা নাই, মানে পৃথিবীর ম্যাক্সিমাম বইতে এই কথাটা লেখা নাই, কেন আমি কম্পিউটার নেটওয়ার্কে আসলাম, কারণ আপনি শুনলেই আশাহত হবেন। কি কারণে কম্পিউটার নেটওয়ার্কে আসলাম অন্য মাধ্যমগুলারে আমি বল না করে? স্যার আমি এটার মাধ্যমে দুইটা বা এর অধিক ডিভাইস বা রিসোর্স একটা মিডিয়ার মাধ্যমে শেয়ার করতে পারবো এই জন্য। এটা তো অন্য অল্টারনেট মাধ্যমও আছে, মানে আমার সেটা হচ্ছে অল্টারনেট মাধ্যম অ্যাভেইলেবল। তাহলে আমি কেন কম্পিউটার নেটওয়ার্কে আসলাম? জানেন কেন? এটার উত্তরটা আহ, এইভাবে ভাবেন, যে বিগত 20 বছরে এমন কি কি জিনিস আছে, যেই জিনিসগুলার দাম বাড়ে নাই বরঞ্চ কমছে। মানে প্রতিটা জিনিসের তো আমরা জানি ন্যাচারালি সময়ের সাথে দাম বাড়ে, রাইট?
তাহলে এমন কোনো কি জিনিস আছে যেটা সময়ের সাথে দাম বাড়ে নাই বরঞ্চ কমছে? স্যার কম্পিউটার হার্ডওয়্যার। কম্পিউটার হার্ডওয়্যারের দাম কমছে? আমার একটা 32 জিবি র্যাম গিফট করেন না, যদি আপনার হার্ডওয়্যার দাম কমে। স্যার আগের তুলনায় তো এখন মানে অনেক কম। আগে এত স্যার আরো। না, এই মুহূর্তে মার্কেট থেকে আমাকে আমাকে একটা 32 জিবি র্যাম গিফট করেন। না স্যার বর্তমানে তো বেড়ে গেছে স্যার অনেক। হ্যাঁ, তাইলে তো দাম 20 বছরের রেকর্ডে আমাদের সাথে ম্যাচ করলো না, তাই না? জি স্যার। তাহলে কি হইতে পারে? আমার যিনি লাইন মানে ম্যানেজার বা রিপোর্টিং বস বলতে পারেন, পাবেল ভাই, ওনার নাম শুনছেন না? জি স্যার। জি স্যার শুনছি। উনি যখন আইএসপি জগতে জয়েন করছিল, তখন ব্যান্ডউইথের পাইকারি মূল্য ছিল 1 MBPS এর 1,76,000 টাকা। এটা পাইকারি মূল্য, রিটেল প্রাইস, সরি মানে ইয়া রিটেল বলে, আরে ওয়ার হাউস বাল্ক প্রাইস ছিল এটার, 1 MBর 1,76,000 টাকা। মানে আইআইজি বিক্রি করতো 1,76,000 টাকা পার এমবি। বুঝতে পারতেছেন? জি স্যার। তাহলে সময়ের সাথে আসলে ইন্টারনেটের দাম কমছে, ইজন্ট ইট? জি স্যার, জি এবং স্যার ব্যান্ডউইথের ড্রাস্টিক্যালি প্রাইস কমছে। কমছে। জি স্যার। অ্যাকচুয়ালি এই কথাটা বইয়ে লেখা নাই, ম্যাক্সিমাম বইতেই লেখা নাই, যে আমরা রিসোর্স শেয়ারিং আর আরো অনেক মাধ্যম ছিল, বাট রিসোর্স শেয়ারিং আমরা নেটওয়ার্কে আসছি বিকজ ইট ইজ চিপ। খালি ভালো কথাগুলোই লিখছে বইয়ের মধ্যে, যে ইট ইজ রিলায়েবল, ইট ইজ সিকিউরড, অল আমরা জানি। ঠিক আছে, রিলায়েবল, সিকিউরড কম্পিউটার নেটওয়ার্ক, ওটা আমরা জানি। যেটা বইয়ে লেখা নাই সেটা হচ্ছে এটা সহজলভ্য। ঠিক আছে, সহজলভ্য মানে আর কি সস্তা। ওকে। এবং এই জিনিসটা এখন আমাদের রন্ধে রন্ধে এমন ভাবে ঢুকছে, কম্পিউটার নেটওয়ার্ক, যে আপনার বেসিক যে নিড, বাতাস, পানি, খাবার, ঠিক নেটওয়ার্কটা তাই। আপনি এই মুহূর্তে এই জগৎ নেটওয়ার্ক ছাড়া চিন্তা করতে পারবেন না। এই যে দেখেন আমরা ক্লাস করতেছি কিসের মাধ্যমে? ইন্টারনেট স্যার। ইন্টারনেট যদি নেটওয়ার্কের না মাধ্যমে। থাকতো তাহলে কি হইতো? আমার এই কোথাও ফিজিক্যালি আসতে হইতো, আপনাদের কোথাও ফিজিক্যালি আসতে হইতো। ঢাকা শহরের যেই জাম, সেখানে 1.5 থেকে 2 ঘন্টা আমাদের জীবন থেকে নষ্ট হইতো, তাই না? আর অনলাইনে ক্লাস হয়, কি হয়েছে? ও, আপনি আপনার মতো সুন্দর মতো আসলেন, আমি আমার সুন্দর মতো অফিস থেকে আসলাম, ফ্রেশ ট্রেশ হইলাম, ক্লাস করতে বসলাম, পার্টিসিপেশন বাড়লো, ইন্টারেকশন বাড়লো, রাইট? এই জিনিসগুলো পসিবল হয়েছে নেটওয়ার্কের কারণে। তাই আমি একটু অন্যভাবে নেটওয়ার্কটারে আজকে আপনাদের সামনে বিশ্লেষণ করার চেষ্টা করলাম, যেগুলি কম বেশি আপনারা বইয়ে হয়তো দেখছেন, পড়ছেন, জানছেন, বাট লেটস এক্সপ্লোর ইট ইন অ্যানাদার ওয়ে। আচ্ছা, যে কোনো নেটওয়ার্কই হোক, সেই নেটওয়ার্ক মিডিয়া দিয়া কানেক্টেড থাকে। একটা হইতে পারে ক্যাবল মিডিয়া বা গাইডেড মিডিয়া বলে, আরেকটা হচ্ছে ওয়্যারলেস মিডিয়া অথবা আনগাইডেড মিডিয়া হইতে পারে। মানে ক্যাবল বলা হচ্ছে, গাইডেড মানে হচ্ছে যেখান থেকে সিগন্যাল থ্রো করব তার লাস্ট এন্ড পর্যন্ত সুন্দরভাবে সিগন্যালটা ক্যাবেলের মাধ্যমে যাবে, এই জন্য বলতেছে গাইডেড মিডিয়া। আর ওয়্যারলেসের জিনিসটা তো আসলে বিক্ষিপ্ত হয়ে যায়, রাইট? এখানে ওয়্যারলেস বলতে শুধু ভাইবেন না যে রেডিও ওয়্যারলেস, মানে আপনার বাসা বাড়ির ওয়্যারলেস। দেখেন স্যাটেলাইটও তো এক ধরনের ওয়্যারলেস কানেক্টিভিটি, রাইট? আচ্ছা, জি স্যার। আমাদের এই যে কমিউনিকেশন সিস্টেম, নেটওয়ার্ক কমিউনিকেশন সিস্টেম, এখানে আপনি এক ধরনের রিলেশন খুব সচরাচর দেখতে পারবেন। তার নাম হচ্ছে হলো ক্লায়েন্ট সার্ভার রিলেশন। ওকে। যেমন আমরা ফেসবুক ইউজ করি, ফেসবুক সার্ভার আছে একটা, রাইট? আমরা হচ্ছি তার ব্যবহারকারী, সো আমরা হচ্ছি তার ক্লায়েন্ট। বেসিক্যালি ফেসবুক একটা ওয়েব বা অ্যাপ্লিকেশন সার্ভার বলতে পারেন। তো এই ওয়েব সার্ভারের মধ্যে আমরা লগ ইন টগ ইন করে আমরা বিভিন্ন রকম পোস্ট করতেছি, কমেন্ট করতেছি, চ্যাটিং করতেছি, রাইট, ইত্যাদি ইত্যাদি। এবং তার আউটপুট আমরা পাচ্ছি। এবং এইখানে সুবি ঘটনাটা হচ্ছে, এটা একটা সেন্ট্রাল সার্ভিস, মানে ফেসবুক একটা সেন্ট্রাল সার্ভার, যার থেকে আমরা ক্লায়েন্টরা, এই যে পৃথিবীতে বলা হয় যে এই মুহূর্তে ফেসবুকের ব্যবহারকারী হচ্ছে হলো প্রায় 600 কোটি, তাহলে 600 কোটি হচ্ছে তার ক্লায়েন্ট, ফেসবুক হচ্ছে তার সিঙ্গেল একটা সার্ভার, রাইট? এরকম প্রতিটা সার্ভিসের জন্য আলাদা আলাদা সার্ভার হয়। ইমেলের জন্য ইমেল সার্ভার, ওয়েবের জন্য ওয়েব সার্ভার, ফাইলের জন্য ফাইল সার্ভার। একটা সময় আমাদের এরকম সেন্ট্রাল সার্ভার সিস্টেম ছিল না, তার বদলে আমরা ইউজ করতাম হচ্ছে পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক। ওই যে কিছুক্ষণ আগে বললাম যে
একটা কম্পিউটারের সাথে আপনার প্রিন্টার কানেক্টেড থাকবে। আপনি কি করবেন, আপনি ওই কম্পিউটারের মধ্যে ফাইল অ্যান্ড প্রিন্টার শেয়ার দিয়ে দিবেন, বাকি 19টা কম্পিউটার ওই কম্পিউটারের মাধ্যমে প্রিন্ট করবে। এখানে যে সমস্যা, এটা সুবিধা হচ্ছে নেটওয়ার্কটা বানানো সহজ, এত প্রোটোকল টোটোকলের ভেজাল নাই। ক্লায়েন্ট সার্ভার ইয়েতে প্রোটোকল টোটোকলের ভেজাল আছে, কিন্তু এটার মধ্যে নাই। আপনি খুব সহজেই একটি নেটওয়ার্ক এস্টাবলিশ করে ফেলতে পারেন। এখানে বেসিক্যালি পারমিশনের ব্যাপার, প্রোটোকলের কোনো তেমন কিছু ব্যাপার নাই, বাকিটুকু হ্যান্ডেল অপারেটিং সিস্টেম করবে। আচ্ছা, বাট এইটার মধ্যে যে প্রবলেম, সেই প্রবলেম হচ্ছে আপনি এখানে কিন্তু ডিপেন্ডেন্ট, রাইট? আপনি কার সাথে ডিপেন্ডেন্ট? এই কম্পিউটারের কাছে ডিপেন্ডেন্ট। এই কম্পিউটার যদি প্রিন্ট করতে চায়, তাহলে এই কম্পিউটারটা অন থাকতে হবে, দ্যাট ইজ এ বিগ ম্যাটার। দ্বিতীয় ম্যাটার হচ্ছে, এ প্রিন্ট করতেছে, ফাইলটা কিন্তু এই কম্পিউটারের মধ্যে দেওয়া যাচ্ছে, তাই এই কম্পিউটার যদি চায়, যদি ইন্টারসেপ্ট করবে এই ডাটাটাকে, তাহলে সে ডাটাটা করতে পারে। এটারে আপনি খুব বড় নেটওয়ার্ক বানাইতে পারবেন না, ঠিক আছে? 19টা করছেন, ওয়েল এনা, গুড। বাট 100টা কম্পিউটারে যদি বলেন এটার মধ্যে দিয়ে প্রিন্ট করতে, এর মধ্যে যদি 4-5 জন যদি একই সাথে এই কম্পিউটারের মাধ্যমে প্রিন্ট করতে দেয়, দেখা যাবে যে প্রিন্টিং এর মধ্যে মানে ঘাপলা হয়ে যাবে, কারো প্রিন্ট হবে কারো প্রিন্ট হবে না, এরকম ঘটনা ঘটবে, এবং এটার পারফরমেন্স খুব স্লো। ঠিক আছে? তো এই পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক আমাদের আদিকালে প্রথম দিকে নেটওয়ার্ক হিসাবে ছিল। আপনি এখনো চাইলে ছোটখাটো অফিসে এরকম নেটওয়ার্ক বানাইতে পারেন, বাট বিগ স্কেলে এই নেটওয়ার্ক ইফেক্টিভ না দেখেই আমরা ক্লায়েন্ট সার্ভার রিলেশনশিপে চলে আসছি। ক্লায়েন্ট সার্ভার রিলেশনশিপটা আসলে এক ধরনের সেন্ট্রাল ম্যানেজ সার্ভিস, যেখানে সার্ভারটা হচ্ছে মূল আত্মা। আমরা ক্লায়েন্ট কানেক্ট থাকলাম কি থাকলাম না, ইট ডাজেন্ট ম্যাটার এনিথিং। ঠিক আছে? মনে করেন আপনি পোস্ট দিলেন, পোস্ট দেওয়ার পরে আপনি ফেসবুকে প্রায় 6 ঘন্টা লগ ইন করলেন না, তাতে কি হয়েছে? আমরা বাকিরা কি আপনার পোস্ট দেখতে পারবো না? পারবো। বিষয়টা এরকম। তো এখানে সার্ভিসটা হচ্ছে সার্ভারের দিকে ফোকাসড। আমাদের নেটওয়ার্কে যত রকম ডিভাইস আছে, হুম, নেটওয়ার্ক একটা এস্টাবলিশ করতে যত রকম ডিভাইস আছে, সেই ডিভাইসকে আমরা বেসিক্যালি 2টা ক্যাটাগরিতে ভাগ করতে পারি। একটা ক্যাটাগরিকে বলে এন ডিভাইস। কি ডিভাইস? এন এন্ড ডিভাইস। ডিভাইস। আরেকটারে বলে ইন্টারমিডিয়ারি ডিভাইস। একটারে বলতেছে এন ডিভাইস, আরেকটারে বলে ইন্টারমিডিয়ারি ডিভাইস। এইখানে এন ডিভাইস কি যদি জিজ্ঞেস করা হয়, আমার একটা সহজ সুন্দর বাংলা আছে, আমি সেটা দিয়ে বুঝতে খুব পছন্দ করি। আমরা যেখানে নেটওয়ার্ককে ব্যবহার করি, ব্যাপারটা বুঝছেন? আমরা যেখানে বা যেই ডিভাইসের মাধ্যমে নেটওয়ার্ককে ব্যবহার করি, যে ডিভাইসের মাধ্যমে নেটওয়ার্ককে ব্যবহার করি, তাকে বলে এন্ড ডিভাইস। আমরা যে সকল ডিভাইসের মাধ্যমে নেটওয়ার্ককে ব্যবহার করি, তাকে বলে এন্ড ডিভাইস। যে সকল ডিভাইসে নেটওয়ার্ক প্রসেস হয়, সেই সকল ডিভাইসকে আমরা বলি ইন্টারমিডিয়ারি ডিভাইস। সংজ্ঞা দুইটা কি বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, যদি বুঝা থাকেন তাহলে আমি একটা প্রশ্ন করি। একটি সার্ভার কোন ধরনের ডিভাইস, এন্ড ডিভাইস না ইন্টারমিডিয়ারি ডিভাইস? একটি সার্ভার। তার স্যার ইন্টারমিডিয়ারি। হুম, সার্ভার কি? ইন্টারমিডিয়ারি বললেন? জি স্যার। আচ্ছা, বললেন। সংজ্ঞা দুইটা কি ছিল আবার মনে করেন তো? স্যার ছিল হচ্ছে যেটা আহ, হচ্ছে যে জায়গায় আমরা ইউজ করি, যে হুম। ডিভাইসে ইউজ করি ওটা হচ্ছে হুম। এন্ড ডিভাইস। ওকে, আর ফাইন। যেটা প্রসেস করে সেটা হচ্ছে হুম। ইন্টারমিডিয়ারি ডিভাইস আর কি স্যার। ওকে, ফাইন। তাহলে সার্ভার কি নেটওয়ার্ক ইউজ করেন নাকি প্রসেস করেন সার্ভারে? সার্ভারে স্যার ইউজ করা হয়। তাহলে এটা কি ডিভাইস হওয়া উচিত? এন্ড ডিভাইস স্যার। ওকে, ফাইন। অ্যাকচুয়ালি সার্ভার এন্ড ডিভাইস। ঠিক আছে? কারণ এই জায়গাটাতেই মানুষ কনফিউশন হয়ে যায়, যে সার্ভার শুনলো, সার্ভার ভাবে হচ্ছিল ইন্টারমিডিয়ারি ডিভাইস, এই জন্যই আমার এই সংজ্ঞাটা ইভলভ করা। ঠিক আছে? সার্ভার আসলে ইন্টারমিডিয়ারি ডিভাইস না, সার্ভার হচ্ছে কি ডিভাইস? এন্ড এন্ড ডিভাইস। ডিভাইস। একটা কম্পিউটার কি ডিভাইস? এন্ড ডিভাইস। একটি এন্ড ল্যাপটপ কি ডিভাইস। ডিভাইস?
এন ডিভাইস। একটি প্রিন্টার কি ডিভাইস? এন ডিভাইস। আইপি টেলিফোনি, এন ডিভাইস। তাহলে ইন্টারমিডিয়ারি কারা? রাউটার, সুইচ, ফায়ারওয়াল। এগুলোতে কি আমরা কি নেটওয়ার্ক ইউজ করি না? এগুলোতে নেটওয়ার্ক প্রসেস হয়। স্যার প্রসেস প্রসেসিং। হয় স্যার। তাহলে এগুলো কি ডিভাইস? এগুলো হচ্ছে স্যার ইন্টারমিডিয়েট। ইন্টারমিডিয়ারি স্যার। ইন্টারমিডিয়ারি ডিভাইস। আচ্ছা, এইখানে আবার একটা প্যাচ আছে। প্যাচটা কি? আপনারা তো কম বেশি মাইক্রোটিক হয়তো আইডিয়া রাখেন। আমি একটা ডেল সার্ভারের মধ্যে মাইক্রোটিকের ওএস ইনস্টল করলাম। কিসের মধ্যে ইউজ করলাম? ডেল সার্ভারের মধ্যে মাইক্রোটিকের ওএস ইনস্টল করলাম। এখন এটা কি ডিভাইস? স্যার এটা রাউটার হয়ে গেছে, হ্যাঁ, মানে এখন স্যার এটা রাউটার হয়ে গেছে, স্যার সো এটা দ্যাট এটা কি? ইন্টারমিডিয়ারি ইন্টারমিডিয়েট। ডিভাইস। এখন এটা কিন্তু ইন্টারমিডিয়ারি ডিভাইস। বুঝতে পারছেন ব্যাপারটা? তাই সংজ্ঞা দুইটা মনে রাখবেন। তাইলে আপনার জন্য এন্ড ডিভাইস আর ইন্টারমিডিয়ারি ডিভাইসে ক্লাসিফাই করা সহজ হবে। ল্যাপটপ, পিসি, সুইচ, রাউটার এগুলো দিলে খুবই সবাই সহজভাবে পারে। কিন্তু যখন সার্ভার বলে তখন আমরা একটু কনফিউজড হই। ঠিক আছে? তো যখন ফায়ারওয়াল বলে তখন আমরা একটু কনফিউজড হই। তো এই কনফিউশন আপনার হবে না যদি আপনি এই সংজ্ঞা দুইটা মনে রাখেন। আচ্ছা, আর ইন্টারমিডিয়েট ডিভাইসগুলো তো অলরেডি বললাম একই সাথে। তো ইন্টারমিডিয়েট ডিভাইসগুলোর কমনলি তিনটা গুণ আছে। একটা হচ্ছে তারা সিগন্যালকে রিজেনারেট করতে পারে। প্রত্যেকটা ইন্টারমিডিয়েট ডিভাইস সিগন্যালকে রিজেনারেট এবং রিট্রান্সমিট করার ক্ষমতা রাখে। তারা তাদের যে কানেক্টেড পাথওয়ে সেটা কি এক্সিস্ট করে কি করে না এটার ইনফরমেশন রাখে। এবং কোনো পাতে যদি কোনো সমস্যা হয় বা পাশের কোনো ডিভাইসেও যদি সমস্যা হয়, তাইলে তারা একে অন্য ডিভাইসকে এটা জানাই দেওয়ার সক্ষমতা রাখে। মনে করেন দুটো রাউটার কানেক্টেড, সো কানেক্টেড কি কেবল দিয়া এই ইনফরমেশন তাদের কাছে থাকবে, দুটো রাউটার কাছে থাকবে। মনে করেন এই দুইটা রাউটারের সাথে আরো একটা রাউটার কানেক্টেড, টোটাল তিনটা রাউটার। তো তিনটা রাউটারের মাঝখানে দুইটা রাউটারে যে কেবলটা আছে সেই কেবলটা হয়তো ডাউন, বা একটা রাউটার ডাউন। যে কোনো সিনারিও হোক, তাহলে ওই দুই রাউটারেও ইনফর্ম করে দিবে যে, মানে একটা রাউটার অন্য রাউটারকে ইনফর্ম করে দিবে যে এই আমার পাশেরটা কিন্তু ডাউন। বুঝতে পারছেন? সেই কমিউনিকেশন করার সক্ষমতাও তাদের আছে। তো ইন্টারমিডিয়ারি ডিভাইসের মধ্যে আমরা কি কি পাই? খুব কমনলি পাই ওয়্যারলেস রাউটার, ল্যান সুইচ, রাউটার, মাল্টি লেয়ার সুইচ এবং ফায়ারওয়াল অ্যাপ্লায়েন্স। আচ্ছা, আপনাদের কি মাল্টি লেয়ার সুইচ সম্পর্কে আইডিয়া আছে? স্যার যতদূর জানি মাল্টি লেয়ার সুইচ হচ্ছে রাউটার হিসেবেও কাজ করতে পারে। রাইট। এক এটা সহজভাবে বললে, একটা সুইচ আসলে ইন জেনারেলি লেয়ার 2 তে কাজ করার কথা। সো রাউটার মানে হচ্ছে লেয়ার 3। যেই সুইচের মধ্যে দুটো লেয়ার, আই মিন লেয়ার 2 এবং লেয়ার 3 তে কাজ করার সক্ষমতা আছে, তারে আমরা বলি মাল্টি লেয়ার সুইচ। অনেকে এটারে হাইব্রিড সুইচ বলে। এটা বাজারে বিভিন্ন নামে, অনেকে লেয়ার 3 সুইচ বলে, এটা বাজারে বিভিন্ন নামে পরিচিত। বাট এটার অরিজিনাল নেম হচ্ছিল মাল্টি লেয়ার সুইচ। স্যার ম্যানেজেবল সুইচ বলে যে এটাও কি এরই নাম? না, এটা লেয়ার 2 সুইচ অলসো কুড বি ম্যানেজেবল। ম্যানেজেবল মানে যেটাতে আপনি কনফিগার করতে পারেন। ওকে। জি স্যার, এখন বুঝতে কত পারছি। মাত্রায় কনফিগার করতে পারবেন সেটার উপর আবার বাজারে কিছু বিশ্লেষণ আছে। যেমন, যদি আপনি কোনো সুইচে ওয়েব দিয়ে ঢুকতে পারেন। কি দিয়ে? ওয়েব দিয়ে। ওয়েব মানে ওই যে এইচটিটিপিএস ব্রাউজারে খুলে যদি সুইচের মধ্যে ঢুকতে পারেন এবং তারে যদি ম্যানেজ করতে পারেন, এটারে বলে স্মার্ট ম্যানেজড সুইচ। যদি আপনি সিএলআই দিয়ে ঢুকতে পারেন, তাহলে তাকে বলে ম্যানেজড সুইচ। ঠিক আছে? আর যদি সিএলআই ওয়েব এই দুইটার কম্বিনেশন থাকে, তাকে বলে হচ্ছিল ওয়েব ম্যানেজ সুইচ। নানা মার্কেটে মানে বিশ- বিশ্লেষণ করার জন্য বিভিন্ন রকম নাম ইভলভ করা হয়েছে। জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, তো এই যে আমাদের এন্ড ডিভাইস এবং ইন্টারমিডিয়ারি ডিভাইস, এগুলি তো আর একে অপরের সাথে তো কানেক্ট হইতে হবে, তাই না? তো কানেক্ট হওয়ার জন্য মাঝখানে কে কাজ করে? মিডিয়া। তো সেটা তার হইতে পারে, তার বিহীন হইতে পারে, বোধ ভাবেই পসিবল। এবং এই মিডিয়া আর গুলা আসলে যেখানে কানেক্ট হয় সেটাকে আমরা বলি ইন্টারফেস। এই ইন্টারফেস ফিজিক্যাল পোর্ট নামে পরিচিত, নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড নামে পরিচিত। এটারও বিভিন্ন রকম নাম আছে, বাট কমনলি এটা ইন্টারফেস বা ফিজিক্যাল পোর্ট নামে অ্যাকচুয়ালি পরিচিত। দেখেন,
সাইজ অনুযায়ী নেটওয়ার্ক বিভিন্ন রকম হইতে পারে। ছোট ঘরবাড়ির নেটওয়ার্ক, সহ নেটওয়ার্ক, মিডিয়াম টু লার্জ নেটওয়ার্ক এবং ওয়ার্ল্ড ওয়াইড নেটওয়ার্ক। বাসা বাড়ির নেটওয়ার্ক, এই ধরেন আমার বাসা আপনার বাসা কি হয়, হয়তো একটা ওয়াইফাই রাউটার আছে, সেই রাউটারের সাথে ওয়াইফাই দিয়ে আমরা দুই একজন কানেক্টেড, মোবাইল টোবাইল চলতেছে। একটা হয়তো কম্পিউটার আছে, সেটা আবার কেবল দিয়ে কানেক্টেড। এর বেশি কি কিছু থাকে একটা বাসাতে? নিশ্চিতভাবে না। কারো বাসায় না। হয়তো বা এনবিআর ডিবিআর থাকতে পারে খুব বেশি হইলে। অনেকের বাসা আছে যারগুলো দেখতে অনেকটা বাসার মতো, বাট হয়তো অফিস সেট আপও আছে, মানে যেটা বলে সোহ, স্মল অফিস, হোম অফিস। তো এই টাইপেরটাতে কম্পিউটারের সংখ্যা আর একটু বেশি থাকে, হয়তো বা একটা সুইচ থাকে, ঠিক আছে, একটা রাউটার একটা সুইচ থাকে। যেগুলো মিডিয়াম টু লার্জ নেটওয়ার্ক, সেখানে হয়তো একটা সুইচে কাভার হয় না, ক্ষেত্র বিশেষে দুইটা রাউটার থাকতে পারে। সুইচ তো অবভিয়াসলি মাল্টিপল থাকতেই হইতে পারে, যেগুলো মিডিয়াম টু লার্জ। আর ওয়ার্ল্ড ওয়াইডে দেখা যাবে যে মানে রাউটারই থাকবে অনেকগুলা, করসপন্ডিং সুইচ তো আরো বেশি থাকবেই থাকবে। এই যে নেটওয়ার্ক গুলা, এটার সাইজ দিয়ে আমি যে চিন্তা করলাম, কারণ হচ্ছে হলো নেটওয়ার্ক যত সাইজে বড় হবে তার কমপ্লিকেশনস তত বেশি হবে, রাইট? যার যত বেশি কমপ্লিকেশনস হবে, তার নেটওয়ার্কের ডিজাইন, ডেকোরেশন তত বেশি কমপ্লিকেটেড হবে। যেমন মনে করেন আপনার একটা ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটটায় 50 জন ব্যবহারকারী ব্যবহার করে। আপনার যেরকম সেট আপ হবে, সেই সেম সেট আপ যদি ফেসবুক ব্যবহার করে, তাহলে ফেসবুক কি চলবে? না স্যার। নিশ্চিতভাবে না, রাইট? কারণ ফেসবুকের ব্যবহারকারী হচ্ছে 500 বিলিয়ন। সো আপনি বুঝতেই পারতেছেন মানে তার কি রকম চিন্তা ভাবনা করতে হবে। সরি, 500 না, 5 বিলিয়ন। তো 5 বিলিয়ন ব্যবহারকারীরে হ্যান্ডেল করতে গেলে তার সেট আপ কিরকম হইতে হবে? আপনার 50 ও 5 বিলিয়নের মধ্যে হিউজ পরিমাণ ডিফারেন্স আছে। তাই নেটওয়ার্ক গুলাকে আমরা বিভিন্ন টার্মসে ভাগ করতে পারি। একটা হইতে পারে সাইজের উপর বেস করে, একটা হইতে পারে ইউজারের উপর বেস করে, আরেকটা হইতে পারে সার্ভিস কি কি অ্যাভেইলেবল সেটার উপর বেস করে। মনে করেন একটা কর্পোরেট অফিস, হ্যাঁ, প্রাণ আর এফ এল। প্রাণ আর এফ এল এর যতগুলা আহ ওই যে ছোট ছোট দোকান, যে ওদের যে বেস্ট বাই বলে বা মিঠাই বলে, এই দোকানের সংখ্যা বেশি নাকি একটা ব্যাংকের ব্রাঞ্চের সংখ্যা বেশি? স্যার স্যার ব্যাংকের প্রাণ প্রাণ হ্যাঁ, আরএফএল এর সংখ্যা বেশি স্যার। প্রাণ আর এফ এল এর সংখ্যা বেশি। এখন কার নেটওয়ার্কে তাইলে সবচেয়ে বেশি খরচ করা উচিত, ব্যাংকের না প্রাণ আর এফ এল এর? না, স্যার প্রাণের করা উচিত। দেখেন আমি আপনারা কিন্তু ধাঁধায় ফেলতেছি, তো ধাঁধা যেহেতু, চিন্তা করে আনসার করেন। স্যার টেকনিক্যালি হচ্ছে প্রাণের করা উচিত, কিন্তু হচ্ছে লজিক্যালি সম্ভবত ব্যাংকের করতে হবে আর কি স্যার। না, এইখানেই হচ্ছে লোক সার্ভিসের ব্যাপার স্যাপার। আপনি করা উচিত টুচিত একটাই হিসাব। পৃথিবীতে দেখেন, আপনি মনে করেন ব্যাপারটা এরকম, আপনার বাসায় হয়তো বা কিছু টাকা পয়সা আছে, আছে না? জি প্রত্যেকের স্যার। বাসায় আছে। তাই বললে কি আপনি ব্যাংকের লকার কিনে আনছেন? না স্যার। কেন কিনেন নাই? কারণ আপনার টাকাও তো নাই, তাই না, যতটা ব্যাংকে আছে। তো প্রাণ আর এফএল এর অবভিয়াসলি ব্রাঞ্চের সংখ্যা বেশি, নো নো ডাউট। বাট সেইটাতে যেই পরিমাণ টাকার ট্রানজেকশন হচ্ছে, সেটা ব্রাঞ্চের সমান না, ব্যাংকের ব্রাঞ্চের সমান না। তাই ব্যাংকের ব্রাঞ্চের সার্ভিসের অ্যাভেলেবিলিটি আর প্রাণ আর এফএল এর ব্রাঞ্চের অ্যাভেলেবিলিটির মধ্যে ডিফারেন্স আছে। বুঝতে পারছেন? বুঝতে পারছি স্যার। জি স্যার। এইটা আপনি আসলে জবে না আসলে ফুললি আমার কথা থেকে এক্সপিরিয়েন্স পাবেন না। একটা প্রাণা রেফেলের বেস্ট বাইতে হয়তো একটা আইএসপি কানেক্টেড, ওর বেশি তার দরকার নাই। 1 ঘন্টা বিলিং ডাউন থাকলে বা 3 ঘন্টা বিলিং ডাউন থাকলে প্রাণা রেফেলে কিচ্ছু যায় আসে, দরকার পড়লে একটা ব্যাকআপ মডেম লাগায় তারা কাজ করে ফেলবে। কিন্তু এটা ব্যাংক সহ্য করতে পারবে না। কথা বুঝতে পারছেন? জি আচ্ছা, স্যার। তার পরবর্তীতে আসে হচ্ছে আরেকটা জিনিস, সেটা হচ্ছে এরিয়া অফ রেসপন্সিবিলিটি। এটা কি জিনিস?
area of responsibility. Any idea? What is called area of responsibility? দেখেন আমরা তো দুটো নেটওয়ার্কের কথা শিখে আসলাম, একটা হচ্ছে ল্যান আর একটা ওয়ান, রাইট? আচ্ছা, আহ, জি। বাংলাদেশের সার্কামস্টেন্সে একটা জিনিস খুব বাজে। আমি আমার 10 বছরের প্রোভাইডার নেটওয়ার্কে কাজ করার এক্সপিরিয়েন্স থেকে বলতেছি, আমার অনেক ক্লায়েন্টের রাউটার এক্সেস আছে, বুঝছেন? অনেক ক্লায়েন্টের রাউটারে আমার এক্সেস আছে। আমি শুধু আপনাদের ইনফরমেশন হিসাবে এইটুকু শেয়ার করি, বাংলাদেশের পুলিশের রাউটারে এক সময় আমার এক্সেস ছিল। আমি স্টিল নাও এটার ইউজার নেম পাসওয়ার্ড জানি, আই হোপ ওটা সেমই আছে। তার ব্যাকআপ এখনো আমার কাছে পড়ে আছে। তার মানে আমি তার রাউটারের কনফিগারেশনের A to Z জানি। বাংলাদেশের আর কার বলবো, বিটিআরসির ওটার রাউটারে আমার অ্যাক্সেস আছে, এখনো আছে, স্টিল আছে। ওরা আমার ক্লায়েন্ট ছিল। এখন এই যে অ্যাক্সেসটা আমাকে দিয়েছে, তাদেরকে এই অ্যাক্সেসটা আমাকে দেওয়া উচিত না উচিত না, এটা আগে বলেন। এই ডেফিনেশনটা ডিফাইন করি। স্যার ক্ষেত্র বিশেষে এক্সেস হয়তো ট্রাবল শুট করতে আমাকে দিতে পারে, বাট পার্মানেন্টলি অ্যাক্সেস কি আমাকে দেওয়া উচিত কিনা, আমি যদি আরো মোর স্পেসিফাই করি। আহ, আহ, জি না স্যার। কেন দিলে কি সমস্যা? আহ, স্যার, তথ্য কালেক্ট করার একটা পসিবিলিটি থাকতে পারে। পসিবিলিটি না, এটাই একদম কারেক্ট। আমি করি না সেটা ভিন্ন কথা, জি স্যার। বুঝতে পারছেন? আমি করছি না বা করি না সেটা ভিন্ন কথা, বাট এটা করা পসিবল কিনা, ডেফিনেটলি পসিবল। তাহলে বাংলাদেশে এটাই হচ্ছে বড় একটা সমস্যা। আমি প্রোভাইডার নেটওয়ার্কে কাজ করে যেটা দেখছি, যে আমাদের এইখানে ক্লায়েন্ট তার নেটওয়ার্কের রেসপন্সিবিলিটি নিতে চায় না। হয়তোবা তার সক্ষমতা নাই, হয়তোবা সে জিনিসগুলো বোঝে না, নানাবিধ ইস্যু আছে, বাট সে রেসপন্সিবিলিটিটা নিতে চায় না। এই যে নিতে চাচ্ছে না, এটাতেই লুপ হোল তৈরি হচ্ছে। এখন সে করতেছে কি, প্রোভাইডারের থেকে সাপোর্ট নিচ্ছে। হুম। আমাদের কিন্তু বাংলাদেশে প্রোভাইডারদের, সারা পৃথিবীতেই প্রোভাইডাররা ল্যানের কোনো সাপোর্ট দেয় না, তারা সাপোর্ট দেয় ওয়ানের। মানে আপনি কমপ্লেন করছেন যে আমি ইন্টারনেট পাচ্ছি না, তারা চেক করে দেখবে ইন্টারনেটের লাইন আপ আছে কি নাই, এটুকুই। তাদের ওয়ান পার্ট ঠিক আছে, তারা আপনাকে প্রুভমেন্ট দিবে। এবার আপনি ল্যানে কেন নেটওয়ার্ক পাচ্ছেন না, এটা আপনার বিষয়। কিন্তু বাংলাদেশে যেটা হয়, ক্লায়েন্ট কম্পিউটারে ইন্টারনেট পাচ্ছে না, এখন হয়তো বা ওই কম্পিউটারের ড্রাইভার নাই, হয়তো বা ওই কম্পিউটারের কেবল নষ্ট, বাট এইটার দায়িত্ব প্রোভাইডার নিয়ে নিচ্ছে। একদম বাংলাদেশ মার্কেটে এটা ওপেনলি দেখা যায়। কিন্তু এই যে দায়িত্বগুলো নিচ্ছে বা প্রোভাইডারের উপরে চাপাই দেওয়া হচ্ছে, এটা কিন্তু বিশাল বড় এক লুপ হোল তৈরি করতেছে। এখন আমাদের মার্কেট এত বড় ওয়াইড না যে এখানে টাকা পয়সা চলে গেলে মানে বিশাল বড় অবস্থা হবে, তা আমরা এখন এগুলো বুঝি না। বাট ইন অফ এ রিয়েলিটি আপনার এরিয়া অফ রেসপন্সিবিলিটিতে, যেমন, হ্যাঁ, এইটা হইতে পারে, যেমন বাংলাদেশে অনেক ব্যাংক আছে, ঠিক আছে? তো ব্যাংকের কর্মকর্তারা সাধারণত ব্যাংকের রাউটার, সুইচ এগুলো ম্যানেজ করে না। আপনারা হয়তো জানেন না, বাট আমি যে যাই নাই বলতেছি, এগুলোর জন্য ওরা থার্ড পার্টি নিয়োগ দেয়। মনে করেন অনেক সলিউশন কোম্পানি আছে, লেটস সে স্মার্ট টেকনোলজির সাথে XYZ ব্যাংক একটা চুক্তি করলো যে তোমরা 3 বছর আমাদের নেটওয়ার্ক ম্যানেজ করে দিবা। মানে এটা ম্যানেজ সার্ভিস বা ল্যান সার্ভিস বা সলিউশন সার্ভিস নামে মার্কেটে পরিচিত। তো ওদের সাথে 3 বছরের চুক্তি থাকে। ওই চুক্তি রিনিউ হইতে পারে, আবার নতুন টেন্ডার হইতে পারে, নানা কিছুই হইতে পারে 3 বছর পর। বাট এই 3 বছর দেখভাল করার দায়িত্ব তাদের, ব্যাংক নিজে এটা দেখতেছে না। ওকে, যে প্রোভাইডার সে শুধু ওয়ান দেখতেছে, থার্ড পার্টি প্রোভাইডার তার ল্যান দেখতেছে। সে দুই জায়গাতেই লোক নিযুক্ত করতেছে, এটা হইতে পারে। কিন্তু একই প্রোভাইডার যদি ওয়ান এবং ল্যান দেখে, এবং সে যদি এক্সটার্নাল প্রোভাইডার হয়, এবং তার সাথে যদি আপনার সেই রকম চুক্তি না থাকে, এটা কিন্তু সিরিয়াসলি একটা সিকিউরিটি লুপ।
তো বাংলাদেশে এটার একটু ইস্যু আছে, বাট ওভারঅল সারা বিশ্বে আসলে এরিয়া অফ রেসপন্সিবিলিটি ইজ কোয়াইট ক্লিন। যে আমার অফিসিয়াল ল্যান, মানে আমি এই যে দেখেন আপনি এখানে একটা ভিন্ন কালার আছে, এইটুকুর দায়িত্ব হচ্ছে প্রোভাইডারের, বাকি এই জিনিসগুলোর দায়িত্ব কার? অ্যাকচুয়ালি ইউজারের। আচ্ছা, তো আমরা অনেক ল্যান ওয়ান নিয়ে আলোচনা করলাম। তো ল্যান কি কম বেশি আপনারা জানেন, যে এটা একটা স্মল লিমিটেড এরিয়াতে ডিভাইস গুলাকে ইন্টার কানেক্ট করছে। বেসিক্যালি এই ল্যান অ্যাডমিনিস্ট্রেটর করে হয় হচ্ছে কোনো অর্গানাইজেশন বা কোনো ইন্ডিভিজুয়াল, এবং ল্যানে আপনি সবচেয়ে বেশি ব্যান্ডউইথ পাবেন, বিকজ এটার মধ্যে থ্রটলে কোনো বটল নেক নাই। ঠিক আছে, বাট ওয়ানে যখন যান আপনি বটল নেক আছে, এবং সেইখানে আপনি ব্যান্ডউইথ কম পাবেন, স্পিডটা স্লোয়ার হবে কম্পারেটিভলি ল্যানের তুলনায়। ওয়ান সার্ভিস প্রোভাইডার কন্ট্রোল করে ইন জেনারেলি, এবং ওয়ানের মূল কাজ হচ্ছে এই যে বিভিন্ন ছোট ছোট ল্যান, ঠিক আছে, এটাকে বিশাল বড় একটা জিওগ্রাফিক্যাল এরিয়াতে কানেক্ট করা, যাতে একটা ওয়াইডার কানেক্টিভিটি তৈরি হয়। তো এই যে ওয়ানের কথা বলতেছি, সবচাইতে পৃথিবীর বড় ওয়ানের নাম হচ্ছে ইন্টারনেট। কি? ইন্টারনেট। ইন্টারনেট জিনিসটা কি? এই যে আপনার বাসা, আমার বাসা, একটা অফিস, একটা হসপিটাল, একটা গভর্নমেন্ট অফিস, এই যে এরকম হাজার হাজার অফিস, হাজার হাজার বাসা বা লক্ষ লক্ষ বাসা, এগুলো যে বিভিন্ন প্রোভাইডারের মাধ্যমে একে অপরের সাথে কোনো না কোনো ভাবে সংযুক্ত হয়েছে, হওয়ার ফলশ্রুতিতে যেই জিনিসটা বিল্ড হয়েছে তাকে আমরা বলি ইন্টারনেট। তাহলে যদি প্রশ্ন করা হয় ইন্টারনেটের মালিক কে, প্রতিটা জিনিসেরই তো কোনো না কোনো ওনার থাকে, মালিক থাকে। তাহলে ইন্টারনেটের মালিকটা কে? বলেন তো। হ্যালো? হ্যাঁ, জি জি স্যার। ইন্টারনেটের মালিকটা তাহলে কে? কোনো আইডিয়া? না স্যার, মনে আসছে, মানে আইডিয়া করতে পারতেছি না। তার মানে ইন্টারনেটের মালিক কেউ না, রাইট? অন্তত আমরা কোনো জি স্যার। ইন্ডিভিজুয়াল ইন্টারনেটের মালিক বলতে পারবো না, কোনো গ্রুপকে ইন্টারনেটের মালিক বলতে পারবো না, হ্যাঁ, কোনো দেশকেও জি ইন্টারনেটের মালিক বলতে পারবো না, যেহেতু আসলে আমরা সবাই কোলাবরেটর। এক হিসাবে আমিও মালিক, আপনিও মালিক, আবার অন্য হিসাবে আমিও মালিক না, আপনিও মালিক না, ইভেন বাংলাদেশও মালিক না। এই যে স্লাইডে এই কথাগুলাই লেখা আছে, বুঝছেন? বইতেও এই কথাগুলো লেখা আছে। এই যে দ্য ইন্টারনেট ইজ নট ওনড বাই এনি ইন্ডিভিজুয়াল অর গ্রুপ। আচ্ছা, তবে আমার একটা মানে পার্সোনাল জীবনে একটা বিশ্বাস আছে। বিশ্বাসটা কি জানেন? বা ফিলোসফি আছে আর কি। ফিলোসফিটা হচ্ছে বইয়ের ভিতর যা লেখা থাকে, হুম, পুস্তকে যা লেখা থাকে, তার অধিকাংশই হয়তোবা ভুল বা ইচ্ছা প্রণোদনায় লেখা। মানে এই কথাটা আমি যদি আপনাদের যুক্তি দিয়ে বুঝাই যে ইন্টারনেটের মালিক কেউ না, এই কথাটা সত্য, কারণ আমরা তো ইন্টারনেটে এইভাবেই দেখতেছি। কিন্তু আজকে আমেরিকা যদি, ওই যে আমাদের দেশে যেরকম ইন্টারনেট বন্ধ হয়েছিল, আমেরিকা বলুক ইন্টারনেট বন্ধ করে দিলাম, দেওয়ার পরে আপনি বুঝে যাবেন ইন্টারনেটের মালিকটা আসলে কে। আমি কি বুঝাইতে পারলাম? জি স্যার, বুঝতে পারছি। হ্যাঁ। তো আসলে ওদের হাত দিয়া তৈরি তো। এই যেমন আজকের ঘটনাটা দেখেন, আপনি ভাবেন তারা কি করলো। একটা দেশে, যে দেশটা স্বাধীন দেশ, সেই দেশে তারা একটা মিলিটারি অপারেশন চালাইলো, সেই দেশের প্রেসিডেন্টের ভবনে যায় ল্যান্ড করলো, এবং সেই প্রেসিডেন্টের তারা তুইলা তার ওয়াইফ সহ পুরো আমেরিকায় নিয়ে চলে গেছে। কুড ইউ বিলিভ? ঠিক আছে, তারা কত পাওয়ারফুল। এবং যেহেতু আমাদের মোস্ট অফ দ্য ইন্টারনেট সার্ভিস, হ্যাঁ, আমেরিকায় হোস্টেড, তাই আমেরিকা যদি ইন্টারনেট শাটডাউন করে, আপনি হাড়ে হাড়ে বুঝে যাবেন ইন্টারনেটের মালিকটাকে। যদিও বইয়ে বইয়ে বলা হচ্ছে বা শাব্দিকভাবে বলা হচ্ছে ইন্টারনেটের মালিক কেউ না,
কোনো গ্রুপ বা কোনো ইন্ডিভিজুয়ালকে আমরা ইন্টারনেটের মালিক বলতে পারবো না। তবে ইন্টারনেট জগতের মানে যেন গ্রোন আপটা ভালো হয় তার জন্য কিছু শাসক আছে বা প্রশাসক সংগঠন আছে, যেমন আইইটিএফ, আইক্যান, আইএবি। এরা করে কি, ইন্টারনেটের যে গাইডলাইন, এই গাইডলাইন গুলো ডেভেলপ করে, তৈরি করে, যাতে ইন্টারনেটের জগতের ফ্রি অ্যান্ড ফেয়ার একটা ইউজেস তারা চিন্তা করতে পারে। কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে এটা চিন্তা হয় না। হ্যাঁ, এটাও একটা বাস্তবতা। আচ্ছা, আপনারা ব্যাংকের এটিএম ব্যবহার করছেন? জি স্যার। আচ্ছা, আপনার অ্যাকাউন্টে মনে করেন 100 টাকা আছে, আপনি একটা এটিএম এর কার্ড ঢুকাইলেন, 10 টাকা উত্তোলন করলেন, কথার কথা। তাইলে আপনার ব্যাংক অ্যাকাউন্টে এখন কত টাকা থাকবে? 90 টাকা, রাইট? জি এই স্যার। যে হিসাবগুলা হইলো, এই হিসাবগুলা কোথায় আছে? ওই এটিএম মেশিনে আছে? না স্যার, এটা তো ব্যাংকের সার্ভারে ব্যাংকের সেন্ট্রালি সার্ভারে, থাকে। ডাটা সেন্টারে আছে, রাইট? জি স্যার, ডেটা সেন্টার। আচ্ছা, আমি আপনাদের একটু ইনফরমেশন দিই। যেমন ধরেন ডাচ বাংলা ব্যাংক, যার এটিএম বাংলাদেশে একদম পাড়া মহল্লায় মুড়ির মতো দেখা যায়। তো ডাচ বাংলা ব্যাংকের ডাটা সেন্টার হচ্ছে হলো ডুমনিতে। ডুমনির নাম শুনছেন? না স্যার। 300 ফিটের নাম তো শুনছেন। জি স্যার, 300 ফিট। পূর্বাচল 300 ফিট, কয়দিন আগে তারেক রহমান আসলো। জি স্যার, জি স্যার। 300 ফিট পার হইলে পরে একটা জায়গা আছে, তার নাম হচ্ছে ডুমনি। ওকে, তিনশো জি ফিটটা স্যার। পার হইলে, 300 ফিটের সাথেই অ্যাকচুয়ালি বসুন্ধরা প্রজেক্ট পার হইলেই ডুমনি স্টার্ট। তো ওই জায়গায় ডাচ বাংলা ব্যাংকের ডাটা সেন্টার। আপনি এবার মনে করেন মোহাম্মদপুরের কোন একটা এটিএম বুথ থেকে টাকা তুললেন, তাহলে ওই ইনফরমেশনটা আছে ডাটা সেন্টার আর মোহাম্মদপুর এটিএম। ফাইন, ভালো কথা। আবার আপনি এটাও মাইনা নিছেন যে এই ইনফরমেশনটা, তথ্যটা অ্যাকচুয়ালি ওই এটিএম মেশিনে নাই, আছে কোথায়? ওই ডাটা সেন্টারে। তাহলে নিশ্চয়ই 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 ওই এটিএমটার সাথে ডাটা সেন্টারের একটা কানেক্টিভিটি থাকতে হবে। অবশ্যই স্যার। ওকে, ফাইন। তাই সেটা কি ইন্টারনেট কানেক্টিভিটি হবে? সেটা কি ইন্টারনেট কানেক্টিভিটি হবে? স্যার এই ক্ষেত্রে তারা তো তাদের ডাটা সেন্টারের সাথে স্যার ইন্টারনেটের থ্রুতেই মানে কমিউনিকেশন করে। না। আপনি এই বিশ্লেষণটা তো মানতে পারছেন যে এখানে আমাদের একটা কানেক্টিভিটি লাগবে, রাইট? জি স্যার। এখন কানেক্টিভিটি এইভাবে করলে কেমন হয়, যে আমরা একটি সরাসরি কেবল এটিএম মেশিন থেকে টেনে নিয়ে ডুমনি পর্যন্ত নিয়ে গেলাম, জি স্যার। তাতে লাভটা কি হবে? এটিএম মেশিন থেকে যদি একটা কেবল টেনে সরাসরি ডুমনিতে নিয়ে যাই, আমাদের লাভ কি আর লস কি? স্যার সরাসরি কানেক্টেড করলে তো স্যার একবারে ডিরেক্ট কানেক্টেড আর কি স্যার। হ্যাঁ, ডিরেক্টলি কানেক্টেড, তাতে লাভটা কি? স্যার এতে মাঝখানে কোনো ইন্টারফারেন্স নাই, ডিরেক্ট কানেক্টেড, তো এই ক্ষেত্রে কমিউনিকেশনে স্যার আমি একটু মানে। ভাষাটা ক্লিয়ার করি। হ্যাঁ, আচ্ছা ভাষাটা স্যার। একটু ক্লিয়ার করি, আপনার জি। ভাষা আসছে, আমি একটু ক্লিয়ার করি। ইন্টারনেট জগতে কি হইলো কিছুক্ষণ আগে পড়লাম, সবাই সবার সাথে কানেক্টেড প্রোভাইডারের মাধ্যমে, রাইট? জি স্যার। তাইলে আমি কি আপনার কম্পিউটারে চাইলে ঢুকতে পারবো না? ইফ আই উইশ, পারবো? জি স্যার, মাঝখানে যদি কোনো ইনক্রিপশন বা কোনো কিছু না থাকে তাহলে স্যার অবশ্যই অ্যাক্সেস আছে। ওই এনক্রিপশন আর কত এনক্রিপশন আর আপনি দিবেন, তাই না? জগতে তো সবাই অ্যান্টিভাইরাস ট্যান্টিভাইরাস ইউজ করতেছে, এরপরে কম্পিউটার হ্যাক হচ্ছে, তাই না? জি স্যার, তো হচ্ছে তো। আপনি যত এনক্রিপশন যাই কিছু দেন, আমি কিন্তু ঢুকতে পারবো। এটা হচ্ছে ব্যাপার। এখন ঢুকতে কখন পারবো না? যখন স্যার আমার একটা প্রাইভেট নেটওয়ার্কের সাথে কানেক্ট। রাইট। বা আমার রাস্তায় যদি না থাকে। জি স্যার। এখন আপনার কানেক্টিভিটি দরকার কার সাথে? কার? এটিএম এর সাথে ডাটা সেন্টারের। তাই জি আপনার স্যার। যদি একটা প্রাইভেট নেটওয়ার্ক হয়, যেটা শুধু আপনার এই দুইটা রিসোর্সে কানেক্ট করে, তাহলেই কিন্তু আপনার
হ্যাক হওয়ার যে পসিবিলিটি বা প্রবাবিলিটি সেটা অনেক কমে যাচ্ছে, অ্যাটাক সারফেস অনেক কমে যাচ্ছে। বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, এখন বাস্তবতার জগতে অবভিয়াসলি ভাই এইভাবে এটিএম থেকে, প্রত্যেকটা এটিএম থেকে কেবল টেনে টেনে ব্যাংক কানেক্ট করে না। এর জন্য এক ধরনের সার্ভিস আছে, আইএসপি থেকে নেয়, তার নাম হচ্ছে ডাটা সার্ভিস। ঠিক আছে? শুধু সব জায়গায় এক্সেস না করে শুধু তারা ওই এটিএমটা এক্সেস করে, এরকম ভাবে একটা সার্ভিস তৈরি করা হয় যেটা আইএসপি জগতে বাংলাদেশে ডাটা সার্ভিস নামে পরিচিত, বাট গ্লোবালি এটাকে বলে ইন্ট্রানেট। কি বলে? ইন্ট্রা ইন্ট্রানেট স্যার। তার মানে হচ্ছে একটা কোম্পানির মধ্যে এই নেটওয়ার্কটা সীমাবদ্ধ। মনে করেন একটা ব্যাংক, তার 200 এটিএম আছে, এই 200 এটিএম ব্যাংকের সাথে কানেক্টেড, অবভিয়াসলি এটা একটা নেটওয়ার্ক, তাই, এবং এটার কোম্পানি হচ্ছে তার ওনার। তো এইটারে আমরা বলতেছি ইন্ট্রানেট। ক্লিয়ার? আচ্ছা, জি স্যার। ইভেন আপনার বাসায় যে নেটওয়ার্কটা আছে এটারও আপনি একটা ইন্টারনেট বলতে পারেন, যে এই যে আপনার লোকালি যে আপনার 5টা কম্পিউটার, 5টা মোবাইল একটা রাউটারের থ্রোতে যে কানেক্টেড, যে ল্যানটা আপনার আছে, সেটাকে আপনি ইন্টারনেট বলতে পারেন। আচ্ছা, এক ব্যাংকের এটিএম থেকে অন্য ব্যাংকের টাকা তোলা যায় না? অন্য ব্যাংকের টাকা জি স্যার, তোলা যায়। তোলা ভিসা যায়। কেন কার্ড হলে তোলা, তোলা যায়। কেন তোলা যাচ্ছে? ভিসা কার্ডের জন্য তুলতে পারতেছি। নট অনলি দ্যাট, বাংলাদেশে কয়েকটা সার্ভিস আছে যে কারণে আমরা তুলতে পারতেছি, যেমন NPS 3, ওকে, অথবা ওই যে কিউ ক্যাশ, যে পেমেন্ট গেটওয়ে গুলো আছে, জি স্যার। SL কমার্স, এদের জন্য কিন্তু আমরা আন্তঃ ব্যাংকিং মাধ্যমে টাকা তুলতে পারতেছি। তাহলে এই যে আন্তঃ ব্যাংকিং মাধ্যম, এইটাতে কি হচ্ছে? ওকে ফাইন, কয়েকটা কোলাবারেটর এখন প্রাইভেট নেটওয়ার্ক তৈরি করতেছে, রাইট? জি স্যার। ব্যাংকগুলা মিলে তারা একটি প্রাইভেট নেটওয়ার্ক তৈরি করতেছে, এটারে বলে এক্সট্রানেট। বাংলাদেশের এরকম এক্সট্রানেট আছে। মনে করেন বাংলাদেশে ইন্টারনেট আসছে কিভাবে? আমরা পত্রপত্রিকার মাধ্যমে জানি বাংলাদেশে ইন্টারনেট আসছে দুইটা ভাবে, সরি তিনটা ভাবে বলা যায়। একটা হচ্ছে হলো সাবমেরিন কেবল, SME 4, SME 5 সাবমেরিন কেবল, এই দুইটা আমাদের একটা মেজর প্রোভাইডার। ভারত থেকে আইটিসির মাধ্যমে আমরা কিছু ব্যান্ডউইথ নামাই। সেকেন্ড প্রোভাইডার, কিছু ব্যান্ডউইথ, খুবই অল্প ব্যান্ডউইথ আমরা স্যাটেলাইট দিয়ে নামাই। তো এই জন্য আমরা তিনটা মিডিয়া ধরলাম, এই তিনটা মিডিয়ারে যদি বন্ধ করে দেওয়া হয়, তাহলে কি বাংলাদেশে ব্যাংক থেকে টাকা তোলা যাবে না? মানে আমি আর যদি আরো স্পেসিফিক ভাবে বলি, ঠিক আছে, ওই যে লাস্ট আওয়ামী লীগ গভর্নমেন্টের শেষ দিকে যাই, আইসা যখন ইন্টারনেট বন্ধ করে দিয়েছিল, তখন কি আমরা ব্যাংক থেকে টাকা তুলতে পারি নাই? বা আমরা কি ইউনিমার্টে যে একটা আহ, তেল কিনলাম, তেল কেনার পরে কার্ডে পেমেন্ট করতে পারছি কি পারিনি? স্যার পারছি তো। পেরেছি। কেন জি স্যার। পেরেছি? কারণ স্যার বিকজ এটা। আমাদের বাংলাদেশের একটা আন্তঃ নেটওয়ার্ক আছে, একটা না কয়েকটা আছে এখন, যেমন BDIX, জি স্যার, বিডিআইএক্স। হ্যাঁ, তারপরে আমরা নিক্স, তারপর ISPAB নিক্স, এখন অনেকগুলো আছে, প্রায় BTCL এর একটা নিক্স আছে। টোটাল এরকম 4-5টা নিক্স বাংলাদেশে এই মুহূর্তে বিদ্যমান, যেগুলো বাংলাদেশের আন্তঃ নেটওয়ার্ক হিসেবে কাজ করতেছে। এগুলো সবই এক্সট্রানেটের উদাহরণ। তাহলে আমরা তিন ধরনের নেটওয়ার্ক অলরেডি বুঝলাম। একটা হচ্ছে ইন্টারনেট, যেটা দিয়ে আসলে গ্লোবাল অ্যাক্সেস করা যায়। এক্সট্রানেট, যেখানে কয়েকজন কোলাবারেটর, কমন সাপ্লায়ার, কমন কাস্টমার, এরা যদি কোনো নেটওয়ার্ক তৈরি করে, তাকে এক্সট্রানেট বলে। এবং ইন্ট্রানেট, ওকে, যেটা হচ্ছে একদমই প্রাইভেট নেটওয়ার্ক। ক্লিয়ার? ইয়েস তিনটা স্যার, যে বুঝতে কনসেপ্ট কি পারছি। বুঝতে পারছেন? জি স্যার। ওকে, এগুলির উদাহরণ পরবর্তীতে যখন জব লাইফে আসবেন আরো প্র্যাকটিক্যালি দেখবেন। আচ্ছা, আমাদের কমিউনিকেশন তিন ধরনের হয়। একটারে বলে সিমপ্লেক্স, যেখানে শুধু ট্রান্সমিটার ট্রান্সমিট করবে, রিসিভার শুধু রিসিভ করবে। উদাহরণস্বরূপ হচ্ছে রেডিও, উদাহরণস্বরূপ হচ্ছে টিভি। টিভি সেন্টার থেকে ব্রডকাস্ট হচ্ছে, আমাদের টিভি শুধু রিসিভ করতেছে। হাফ ডুপ্লেক্স, ট্রান্সমিট রিসিভ বোথ এন্ড থেকে করা যায়, তবে ওয়ান এট এ টাইম, একই সাথে করতে পারবেন না। যেমন ওয়াকি টকি, আপনি বলতে পারবেন, শুনতে পারবেন, সবই ঠিক আছে, কিন্তু যখন বলবেন তখন শুধু বলবেন, আর অন্য প্রান্ত কেবল শুধু শুনবে। এই হচ্ছে ওয়ে। আবার ভাইস ভার্সাও হতে পারে।
ফুল ডুপ্লেক্স, যেখানে ট্রান্সমিট এবং রিসিভিং একই সময়ে একইভাবে ঘটতে থাকবে। যেমন মোবাইল টেলিফোন, মোবাইল টেলিফোনে কি হয়, আমরা কথা বলতে পারি, শুনতে পারি, এই যে আমি ক্লাস করাচ্ছি, কথা বলতেছি, আপনাদেরটা শুনতেছি, একই সময় একই সাথে না, পজ দিতে হচ্ছে, হচ্ছে না। আচ্ছা, আমাদের কমিউনিকেশনের চারটা মুড আছে: ইউনিকাস্ট, ব্রডকাস্ট, মাল্টিকাস্ট, এনিকাস্ট। আচ্ছা, আমরা তো মোটামুটি অনেকখানি আগাইলাম। নতুন কিছু কি শিখলেন নাকি পুরোনো জিনিসেরই রিভাইজ হচ্ছে? স্যার নতুন বলতে ওই এক্সট্রানেট ইন্ট্রানেট যেভাবে আপনি যে ওয়েতে বুঝেছেন স্যার ওইটা মানে নতুন মনে হয়েছে আমার কাছে। মানে আচ্ছা, আমি আরো ক্লিয়ারলি বুঝছি স্যার, এর আগেও এক্সট্রানেট ইন্টারনেট পড়ছি কিন্তু স্যার এতটা ক্লিয়ারলি মানে বুঝি নাই স্যার। আমি আপনার বইয়ের ভাষায় বোঝাবো না, এটা হচ্ছে আমার মানে পড়ানো স্টাইল। আমি বই জিনিসটা মানে বিশ্বাস করি না। ব্যক্তিগতভাবে আমি মনে করি বইয়ের মধ্যে আসলে ইন এ সেন্স, যেমন ধরেন খুব রেয়ার বইতে লেখা আছে যে আমরা কম্পিউটার নেটওয়ার্ক ব্যবহার করি বিকজ এটা সহজলভ্য, মানে সস্তা। কারণ এই কথা বললেই তো আসলে আপনি ইন্টারেস্ট হারায় ফেলবেন। সবাই তো কাজ করতে চায় কোথায়? যেখানে টাকা আছে। যেখানে টাকা নাই সেখানে কি কেউ কাজ করতে চায়? কিন্তু আসলে দেখেন, সহজলভ্য যেটা, হ্যাঁ, আমি সবসময় বলি যে তুমি কম্পিউটার নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার হিসেবে যদি তোমার যাত্রা শুরু করো, তোমার একটা ওয়াইড এরিয়াতে তুমি ঢুকে গেলা। এটা অনেকটা ওই যে ছোট আমাদের সময় ছিল, তুমি সায়েন্সে পড়বা, কমার্সে পড়বা, না আর্টসে পড়বা, ক্লাস 10-এ বোঝানো হইতো। তো তুমি যদি আর্টসে পড়ো, পরবর্তীতে কিন্তু সায়েন্সে আসতে পারবা না। তুমি যদি কমার্সে পড়ো তাহলে তুমি ভবিষ্যতে আর্টসে যেতে পারবা, কমার্সে থাকতে পারবা। আর তুমি যদি সায়েন্সে পড়ো তাহলে তুমি কমার্সেও যেতে পারবা, আর্টসেও যেতে পারবা। এখন কি হয় আমি জানি না। আমাদের সময় অনেক ছেলে পেলে এসএসসি করছে মনে করেন সায়েন্সে, এরপরে মনে হচ্ছে তার সায়েন্সটা আসলে ভাল লাগতেছে না, তারপরে সে এইচএসসি এবং ফার্দার ক্যারিয়ার পরবর্তীতে হয়তো কমার্স বিবিএ তে চলে গেছে, এরকম হয়েছে, বহু আছে। ঠিক আছে? তো জি স্যার, আমাদের সাথে অনেকে হ্যাঁ, এভাবে চেঞ্জ করছে। সো এই এই ওয়েটাতে যেটা হয়, নেটওয়ার্ক ইঞ্জিনিয়ারের একটা বিশাল বড় ফ্যাক্টর হচ্ছিল সে পরবর্তীতে সিকিউরিটি ইঞ্জিনিয়ারিং, ডাটা সায়েন্স এগুলোতে মুভ করতে পারে। বাট হ্যাঁ, ডাটা সায়েন্স আপনাকে যে পরিমাণ টাকা দিবে, সিকিউরিটি যে পরিমাণ আপনাকে টাকা দিবে, সেটা অবভিয়াসলি নেটওয়ার্ক ইঞ্জিনিয়ারিং দিতে পারবে না। ইটস হ্যাভ ইটস লিমিটেশনস। কিন্তু নেটওয়ার্ক ইঞ্জিনিয়ারিং দিয়ে আপনি যেটা হবে, আপনি যখন ডাটা সায়েন্স নিয়ে পড়তে যাবেন বা সিকিউরিটি নিয়ে পড়তে যাবেন, এইটার মার্কেটে জব যদি 10টা হয়, নেটওয়ার্ক ইঞ্জিনিয়ারিং এর জব হতেছে 1000টা। আমি ওই করসপন্ডিং এ যদি তুলনা করি, তাই আপনি স্টার্ট আপ ক্যারিয়ার হিসাবে নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার হিসেবে জবে ঢুকে এর পরবর্তীতে আপনি চিন্তা করেন যে আপনি কোন দিকে যাইতে চান, এটা একটা স্মার্ট মুভ বইয়ে। এটা মানে আমার ব্যক্তিগত মতামত। তো বইয়ে এই কথাগুলো ওইভাবে নাই। ঠিক আছে? সো যেই কারণে যেটা হয়, অনেকেই বিভ্রান্ত হয়, অনেকেই দেখা যায় যাচ্ছে যে সে আসলে নেটওয়ার্কে যে গেলে ভালো করতো সে যাচ্ছে না, সে সরাসরি সিকিউরিটিতে চলে যাচ্ছে। এরকম কিছু ভ্রান্তি বিভ্রান্তি আমি প্রায় সময় ক্যারিয়ার ফিল্ডে দেখতে পাই। মানে আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স শেয়ার করলাম। এনিওয়ে, যাক, যেহেতু নতুন কিছু শিখতে পারতেছেন তার মানে এটা ভালো, তো বোর হইতেছেন না। কারণ আমি এই নেটওয়ার্ক ফান্ডামেন্টাল ক্লাসগুলো যখন করাই অনেক সময় অনেক স্টুডেন্ট বোর হয়ে যায়, বিকজ দেখা যায় যে মাত্র ইউনিভার্সিটি গ্র্যাজুয়েশন করে বের হইছে। সো আলটিমেটলি দেখা যায় এই জিনিসগুলো অনেকেরই জানা, মুখস্থ টটস্থ, পরীক্ষার জন্য একদম রেডি ঝাঁঝরা করে আসছে। সো এই ক্ষেত্রে তার অনেক ক্ষেত্রে বোরিং লাগে। তো যেহেতু আপনারা নতুন কিছু শিখতেছেন, আই হোপ ইউ আর গেটিং সাম ইন্টারেস্ট। এনিওয়ে, ইউনিকাস্ট। ইউনিকাস্ট মানে হচ্ছে হলো, দেখেন, আমাদের এই ইকোলজিতে অনেকগুলা কম্পিউটার আছে, আছে না? জি একটা, স্যার। দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা কম্পিউটার আছে। সে শুধু তারে নক দিল। সে কি করলো? তাকে নক দিল। 1 to 1, এক থেকে একের সাথে যোগাযোগ হচ্ছে। আচ্ছা, এক থেকে একের সাথে কখন যোগাযোগ হয়? স্যার পিয়ার টু পিয়ার। নো। এক থেকে একের সাথে কখন যোগাযোগ হয়? ব্যাপারটা একটু অ্যানালজি করে ফান করে বলি। ঠিক আছে? মনে করেন এটা একটা ছেলে। ওকে, এটা একটা ছেলে। ছেলে।
বাকি যে 7টা কম্পিউটার আছে না, এরা হচ্ছে মেয়ে। স্যার। তাহলে সে এই বাকি 7টার মধ্যে ওরেই নক করলো কেন? বাকিগুলারে কেন নক করলো না? আপনার মনে আইডিয়া আসতে পারে যে সে হয়তো এই মেয়েটারে পছন্দ করে তাই নক করছে, বাকিগুলার এই জন্য পছন্দ করে না তাই নক করেনি। পছন্দ করার থেকেও আরো বড় বিষয় হচ্ছে হলো এই ছেলেটার এই মেয়েটা সম্পর্কে জানতে হবে, তাইলেই একমাত্র নক করতে পারবে, তাই না? মনে করেন আপনি একটা ক্লাসে গেলেন, সেই ক্লাসে 5-6 জন মেয়ে আছে, আপনি 6 জন মেয়ের একজনেরও নাম জানেন না, তাহলে তাদের সাথে আপনি কিভাবে কমিউনিকেট করবেন? বাট আপনি একটা মেয়েকে চিনেন, সেই মেয়েটার নাম হচ্ছে শাপলা, কথার কথা। তাহলে আপনি কি তারে শাপলা বলে ডাকবেন, নাকি নর্মালি প্রথম যেমন 6 জনকে চিনতেন না তাদের সাথে হাই হ্যালো করতে যাবেন, সেইভাবে অ্যাপ্রোচ করবেন? কোনভাবে অ্যাপ্রোচ করবেন? আপনি যেহেতু শাপলাকে চেনেন এবং জানেন, অন্তত তার নাম জানেন, তাহলে আপনি সরাসরি ওরা শাপলা বলেই ডাকবেন, রাইট? জি এই স্যার। জি স্যার। ইউনিকাস্ট তখনই অ্যাচিভেবল হয় যখন একজন অপরজনকে চেনে এবং জানে। সেটা পিয়ার নেটওয়ার্ক হইতে হবে, নট নেসেসারি। সেটা এমনও হইতে পারে যে তারা 8জনই একটা কমন ব্রডকাস্ট নেটওয়ার্কে কানেক্টেড, বাট সামহাউ এই কম্পিউটারটাকে জানে। কথা ক্লিয়ার? জি স্যার। এবং এইটারে বলা হয় দ্য বেস্ট ফর্ম অফ কমিউনিকেশন। বেস্ট ফর্ম অফ কমিউনিকেশন মানে একজন আরেকজনের সাথে যখন কথা বলতেছে, অন্য কারোকে নক না করে, অন্য কাউকে ডিস্টার্ব না করে, এই কমিউনিকেশনকে বলা হয় বেস্ট ফর্ম অফ কমিউনিকেশন। ওকে ফাইন। কিন্তু বেস্ট ফর্ম অফ কমিউনিকেশনে তো আপনি প্রথম দিনই যাইতে পারবেন না, তাই না? আপনি তো তাকে চেনেন না। আপনি যখন নেটওয়ার্কে কানেক্ট হইলেন, তখন কি আপনি চিনবেন তাকে? অবভিয়াসলি চিনবেন না। তাহলে চেনার জন্য কি করতে হবে? হাই হ্যালো করবেন। জি স্যার, এখন পরিচিত হইতে হবে। পরিচিত হইতে হবে। পরিচিত হওয়ার হওয়ার জন্য কি করবেন? সবাইরই মেসেজ ব্রডকাস্ট করতে হবে। সবাইকেই মেসেজ কি করতে হবে? ব্রডকাস্ট করতে হবে। তো এই যে সবাইরে মেসেজ যে ব্রডকাস্ট করলো, এই এই যে এই সিনারিওটাতে দেখেন সবাইকে মেসেজ ব্রডকাস্ট করছে, এটারে বলি আমরা ব্রডকাস্ট। এটারে বলে ওয়ান টু অল। বিশেষ করে আইপি ভার্সন 4 এর কমিউনিকেশনে আমরা প্রথমেই ইউনিকাস্ট সিনারিও অ্যাচিভ করি না। নেটওয়ার্কে কানেক্টেড, মাত্র মাত্র নেটওয়ার্কে কানেক্টেড ডিভাইসগুলো একে অপরকে চেনে না। চেনার জন্য তাদেরকে ব্রডকাস্ট করতে হয়, এবং একটা ব্রডকাস্ট মেসেজ সবার কাছে ফরওয়ার্ডেড হয়। এইভাবে আস্তে আস্তে ব্রডকাস্ট হইতে 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 এক সময় প্রত্যেককে চিনে ফেলে। চেনা জানা যখন সম্পন্ন হয় তখন তারা ইউনিকাস্ট করতে পারে, বাট তার আগে তাদের ব্রডকাস্ট করতে হবে। ইউনিকাস্ট ছিল 1 to 1, ব্রডকাস্ট হচ্ছে 1 to all। আচ্ছা, এখন মনে করেন ওই যে প্রথম যেমন উদাহরণটা দিছিলাম যে ক্লাসের মধ্যে 6টা মেয়ে আছে, ধরে নিচ্ছি 10টা ছেলেও আছে। এখন আপনি ছেলেদেরকে নক করলেন না, শুধু মেয়েদের নক করলেন। তার মানে আপনি একটা টার্গেটেড গ্রুপকে নক করলেন। এই টার্গেটেড গ্রুপে নক করাকে বলে মাল্টিকাস্ট। এটা ব্রডকাস্টের তুলনায় ভালো। কেন ভালো? কারণ আপনি এখানে একটা নির্দিষ্ট গ্রুপকে নক করতেছেন, সবাইকে নক না করে। এই জন্য এটাকে বলে ওয়ান টু মেনি। কি বলে? ওয়ান টু মেনি, মানে 1 to all না, মেনি। অনেকরে করছেন বাট সবাইরে করেননি, এই জন্য এটাকে বলে 1 to many। এনিকাস্ট মূলত আইপি ভার্সন 6 এই ব্রডকাস্টটা নাই। কারণ ব্রডকাস্টটা মানে হচ্ছে আপনার দরকার একজনের, আপনি নক করতেছেন 7 জনের সাথে, তো এটা তো আননেসেসারি। তো ওই ব্রডকাস্টটা আইপি ভার্সন 6 নাই, আইপি ভার্সন 4 আছে। তো আইপি ভার্সন 6 এর জন্য মূলত যেটা ডেভেলপ করা হইলো তার নাম হচ্ছে এনিকাস্ট। আইপি ভার্সন 6 মূলত এনিকাস্ট এবং মাল্টিকাস্টের মাধ্যমে কমিউনিকেট করে। তো এনিকাস্টটা মাল্টিকাস্টার থেকেও স্মার্টার। কেন স্মার্টার? দেখেন সে গ্রুপে সিলেক্ট করছে, ওকে ফাইন, বাট প্রথমে সে কমিউনিকেট করবে নিয়ারেস্ট ওয়ানের সাথে।
তার সবচেয়ে কাছাকাছি যে আছে। যদি এটাই হয়ে যায় গুড, যদি না হয় তাহলে দ্বিতীয় কাছাকাছি যে তারে নক করবে। এরপরে যদি ওইটাও না হয় তাহলে তৃতীয় কাছাকাছিকে নক করবে। তারপর চতুর্থ ফাইনালি ইউনিকাস্টে চলে আসবে। এই হচ্ছে টার্গেট। তো এনিকাস্ট হচ্ছিল ওয়ান টু মেনি বাট নিয়ারেস্ট, স্টার্ট ফ্রম নিয়ারেস্ট। তাহলে ইউনিকাস্ট কি? ইউনিকাস্ট হচ্ছে ওয়ান টু ওয়ান, ব্রডকাস্ট হচ্ছে ওয়ান টু অল, মাল্টিকাস্ট হচ্ছে ওয়ান টু মেনি, এনিকাস্ট হচ্ছে ওয়ান টু মেনি, স্টার্ট ফ্রম দ্য নিয়ারেস্ট। ক্লিয়ার বিষয়টা? বিষয়গুলো ক্লিয়ার? জি স্যার। ওকে, উই মে গো টু দ্য নেক্সট। আমাদের নেটওয়ার্কিং জগতে অবভিয়াসলি নেটওয়ার্ক মডেল লাগবে। মানে কিভাবে কমিউনিকেট করবে একটা ডিভাইস আরেকটা ডিভাইসকে, থেকে ডাটাটা কিভাবে যাবে, এর জন্য আমাদের মডেল আছে। আচ্ছা, তো দুটো মডেল মার্কেটে সবচেয়ে পরিচিত, একটা হচ্ছে ওএসআই মডেল আর একটা হচ্ছে টিসিপি আইপি মডেল। আপনারা বলেন তো নেটওয়ার্ক জগতে কোন মডেলটা ব্যবহৃত হয়? হুম, স্যার টিসিপি আইপি। প্রমাণ দিতে পারবেন টিসিপি আইপি মডেল ব্যবহৃত হয়? স্যার এমনিতে ওএসআই মডেলে মানে ডিটেইলি সবগুলো স্টেপ থাকে, আর টিসিপি আইপি স্যার হুম, কনসাইজ করে ছোট বানিয়ে নিছে। সেম ওএসআই মডেলই। আচ্ছা, আর কিছু? আর কারো কোনো বক্তব্য? চলেন আগে আপনাদের প্রমাণ দেই যে আমরা টিসিপি আইপি মডেল ব্যবহার করি। প্রথম কথা, এটা যে না যান, অনেকে আবার ডিপ্লোম্যাটিক আনসার দিতে পারে যে স্যার আমরা দুইটা মডেলই ব্যবহার করি। এটা কখনোই পসিবল না। দুটো মডেল ব্যবহার করা কি না? পসিবল না। যে পসিবল কোনো না এক স্যার। মডেলে আপনাকে আসতে হবে। কি লিখা আছে পড়েন তো। স্যার ইন্টারনেট প্রোটোকল ভার্সন 4 টিসিপি আইপি। তাহলে স্যার আমরা কোন মডেল ব্যবহার করি? স্যার টিসিপি আইপি। তাইলে আমাদের এই যে ভার্সিটি কলেজে ওএসআই মডেল পড়ানো হয় কেন? স্যার এটা মানে সবগুলো প্রোটোকল ডিটেইলি জানার জন্য, যে আসলে কি কি রুলস ফলো করে এই কমিউনিকেশনটা এস্টাবলিশ হচ্ছে। আচ্ছা, বিষয়টা হচ্ছিল ওএসআই মডেল ইজ দ্য বেস্ট মডেল। কি মডেল? বেস্ট মডেল। বেস্ট মডেলস। মানে কথাটা কেমন কনফিউজিং হয়ে যাচ্ছে না? ব্যবহার করি টিসিপি আইপি, বেস্ট মডেল ওএসআই মডেল, বিষয়টা কেমন কেমন না? স্যার ওএসআই মডেলে মানে স্যার দেখেন, পুরা ডিটেইলি। দেখেন দেখেন আমি বলি, ডিটেল টিটেল সবই বুঝলাম, প্র্যাকটিক্যাল লাইফের এক্সপিরিয়েন্স দেন। মনে করেন আপনার বাবা মা অ্যারেঞ্জ ম্যারি করে আপনার একটা বিয়ে দিল। আচ্ছা, বিয়ে দিল, তো বউ সবকিছু ঠিক আছে, এভরিথিং ইজ ঠিক আছে, বাট মেবি তার কোন একটা ব্যাড হ্যাবিট আছে। মনে করেন ব্যাড হ্যাবিট বলতে কেমন, সে সব সময় না, রাতের বেলা মাঝে মাঝে নাক ডাকে, বিশেষ করে ঠান্ডা লাগলে। কারণ আপনি কি বোর্ডে তালাক দিয়ে দিবেন? না স্যার। আচ্ছা, কেন তালাক দিতে পারতেছেন না? কারণ বিয়ে করে ফেলছেন, দুই ফ্যামিলির একটা ব্যাপার স্যাপার আছে, তাই না? এটাই তো বাস্তবতা। কিন্তু জি স্যার। ডেফিনেটলি এই বউ আপনার জন্য বেস্ট বউ না, এটাও তো সত্য। আচ্ছা, কেন অ্যানালজিটা দিলাম? আমি বলতেছি অবশ্যই ওএসআই মডেল পৃথিবীর সবচেয়ে বেস্ট মডেল। মডেল আরো অনেক ছিল, তার মধ্যে ওএসআই মডেল হচ্ছে এখন পর্যন্ত আসা সবচেয়ে বেস্ট মডেল। কিন্তু ওএসআই মডেলটা আসলো 1984-এ। কবে আসছে? নাইনটিন উনিশশো এইটি চুরাশি ফোর সনে। আচ্ছা, সেইখানে আমাদের যে প্রথম কম্পিউটার নেটওয়ার্ক আরপানেট, যার জন্ম হয়েছিল 1970-এর দশকে, সেই নেটওয়ার্কে যেই মডেলটা ব্যবহৃত হইতো তা অনেকটাই টিসিপি আইপি মডেলের মতো ছিল। এবং এইটা পরবর্তীতে স্ট্যান্ডার্ড হইল 1983 সনে।
বুঝতে পারছেন? তো 1970 থেকে 83 কয় বছর? 13 বছর। 13 বছরে নানা কম্পিউটার ডিভাইস তৈরি হয়েছে। অবভিয়াসলি এখনকার মতো না, এখন তো ডিভাইসের সংখ্যা প্রায় 80 বিলিয়ন। এখন এত ডিভাইস তো তখন আসে নাই, কিন্তু ডিভাইস ছিল, অনেক বড় বড় কম্পিউটার ছিল। তো সেই সব কম্পিউটার অলরেডি অপারেট হচ্ছিল টিসিপি আইপি মডেলের মাধ্যমে। বুঝতে পারছেন? এখন আপনার যত বেস্ট মডেলই হোক, ওই মডেল যদি ইমপ্লিমেন্ট করতে যাওয়া হয়, তাইলে যেই সব ডিভাইস রানিং ছিল সেই সকল ডিভাইসগুলোকে ফেলে দিতে হইতো। ওই অনেকটা আপনার বউয়ের তালাক দেওয়ার মতো। তো আপনিও বউরে তালাক দেন নাই, জগৎও টিসিপি আইপি মডেল ছাড়তে পারে নাই। বুঝতে পারছেন ব্যাপারটা? জি স্যার, বুঝতে পারছি। কিন্তু অবভিয়াসলি বেস্ট মডেল ইজ ওএসআই, এবং বাট আনফরচুনেটলি আমরা ওই মডেলে যাইতে পারি নাই। এবং এটার মূল কারিগর কে জানেন? মানে এই যে টিসিপি মডেল যে আমাদের খাওয়ানো হইলো, এইটার মূল কারিগর কে? আপনার বিয়ের জন্য আপনার মূল কারিগর কে ছিল? আপনার বাবা মা, তাই না? কারণ অ্যারেঞ্জ ম্যারেজ যেহেতু হয়েছে, সো আমি ধরে নিচ্ছি আপনার প্যারেন্টস। ঠিক সিমিলার ওয়েতে আমাদের এই নেটওয়ার্ক জগতে আমাদের টিসিপি আইপি মডেল খাওয়ানোর পিছনে যে ভূমিকা রাখছে তার নাম সিসকো। মানে অ্যাকচুয়ালি সিসকোর ইঞ্জিনিয়ারিং এর কারণেই এই টিসিপি আইপি মডেলটা মার্কেটে পপুলারাইজড হয়েছে। আমি আপনাদের মনে থাকার কথা, ওরিয়েন্টেশন ক্লাসে বলতেছিলাম যে আমাদের একটা সময় ছিল যে আমরা সিস্টেম টু সিস্টেম নেটওয়ার্কিং করতে পারতাম। মানে আমাদের সকল কিছু হইতে হবে হয় অ্যান্ড্রয়েড, হ্যাঁ, সকল কিছু হইতে হবে অ্যাপেল, এরকম নেটওয়ার্কিং আমরা করতে পারতাম। বাট ক্রস ডিভাইস বা ক্রস সিস্টেম নেটওয়ার্কিং আমরা করতে পারতাম না। তো তখন 80-এর দশকের পূর্বে যে কম্পিউটার বানাইতো, বিশেষত আইবিএম, ডিইসি, এইসব কোম্পানি বা অন্যান্য যে সকল ভেন্ডর আছে, তাদের নিজস্ব নিজস্ব প্রোটোকল ছিল। এবং সেই প্রোটোকলটারে ভাঙলই হচ্ছে হলো টিসিপি আইপির মাধ্যমে সিসকো। এবং এই ফলশ্রুতিতে 2000-এর পরে দেখা গেল পৃথিবীতে আর কোনো প্রোটোকল ব্যবহৃত হচ্ছে না এক্সেপ্ট টিসিপি আইপি। ক্লিয়ার বিষয়টা কিভাবে টিসিপি আইপি আসলো? আর ওএসআই মডেল কেন পড়ানো হচ্ছে এটার ব্যাখ্যা অলরেডি আপনারা দিয়ে দিচ্ছেন। বিকজ ওইটাতে ডিপ ভিউতে মডেলগুলারে ব্যাখ্যা করা হয়, যেই ব্যাখ্যাটা আমাদের জন্য বুঝতে সুবিধা হয়, যে কারণে একাডেমিক শিক্ষায় আমাদেরকে ধরে বাইন্ধা ওএসআই মডেল পড়ানো হচ্ছে, বাট যেটার প্র্যাকটিক্যালি ব্যবহার জিরো। আই হোপ জিনিসগুলো আপনাদের ক্লিয়ার হয়েছে। জি জি স্যার। স্যার। আচ্ছা, অরিজিনালি টিসিপি আইপি মডেল হচ্ছে 4 লেয়ারের মডেল, বাট টিসিপি আইপি লেটেস্টলি যে আপডেট আসছে সেই আপডেটে হচ্ছে এটা একটা 5 লেয়ারের মডেল। তো এইখানে আমি অলওয়েজ বলি ভাই, আপনার মানে আমার থেকে শিখলেন ভালো কথা, শিখে আপনার চাকরি হইল না, দোষ আমারে দিয়েন না, ঠিক আছে? মানে কেন বললাম এই কথাটা? মনে করেন আমার একটা এরকম এক্সপিরিয়েন্স হয়েছে যে একটা স্টুডেন্ট আমি বলছি যে টিসিপি আইপি মডেল হচ্ছে 5 লেয়ারের মডেল। তো সেই ইন্টারভিউ বোর্ডে যে আনসার করছে তারা জিজ্ঞেস করা হয়েছে টিসিপি আইপি কয় লেয়ার, মানে টিসিপি আইপির কয়টা লেয়ার? তো সে উত্তর দিছে 5। এখন তার উত্তর কিন্তু ভুল না, কিন্তু যিনি তারে প্রশ্ন করছে তার জ্ঞানে হচ্ছে টিসিপি আইপি মডেল 4 লেয়ারের মডেল, তাই ওর উত্তর হয়ে গেছে আসলে ভুল। এখন এইটা যখন আপনি আনসার করবেন, আমি প্রেফার করি এইভাবে আনসার করেন যে অরিজিনালি টিসিপি আইপি মডেল হচ্ছে একটি 4 লেয়ারের মডেল, বাট লেটেস্ট আপডেট অনুযায়ী টিসিপি আইপি হচ্ছে একটি 5 লেয়ারের মডেল। মূলত যেটা লিংক লেয়ার ছিল সেটাকে ভেঙে ডাটা লিংক এবং ফিজিক্যাল করা হয়েছে। আর ওএসআই মডেল 7 লেয়ারের মডেল, এটা আমরা অলরেডি জানি। নিচের 3টা লেয়ারকে বলা হয় লোয়ার, মানে লোয়ার বেস অফ দ্য মডেল, আর উপরের 4টাকে বলা হয় আপার বেস। আপার বলা হচ্ছে অ্যাকচুয়ালি এই কারণে, কারণ এইখানে আমাদের এই কমিউনিকেশন সিস্টেমটা এইভাবে কাজ করে। কিভাবে কাজ করে আমি যদি আপনাদের একটু দেখাই। আমাদের ফার্স্ট লেয়ার কোনটা? ফিজিক্যাল লেয়ার, রাইট? আমাদের ফার্স্ট লেয়ার কোনটা? ফিজিক্যাল লেয়ার। কিন্তু আমাদের কমিউনিকেশন কিন্তু শুরু ফিজিক্যাল লেয়ার থেকে হয় না। আমাদের কমিউনিকেশন শুরু হয়, এটা দেখাই।
আমাদের কমিউনিকেশন আসলে শুরু হয় কোত্থেকে? আমাদের কমিউনিকেশন শুরু হয় অ্যাপ্লিকেশন লেয়ার থেকে। মনে করেন আপনি একটা মেইল পাঠাবেন আর এই প্রান্তে একটা মেইল রিসিভ হবে। সো অ্যাপ্লিকেশন লেয়ার থেকে এটা প্রেজেন্টেশন লেয়ার, সেশন লেয়ার, ট্রান্সপোর্ট লেয়ার, নেটওয়ার্ক লেয়ার, ডাটা লিঙ্ক লেয়ার, ফিজিক্যাল লেয়ার, এদিক দিয়ে ঘুরে আবার ফিজিক্যাল, ডাটা লিঙ্ক, নেটওয়ার্ক, ট্রান্সপোর্ট, সেশন, প্রেজেন্টেশন, অ্যাপ্লিকেশন লেয়ার পর্যন্ত যায়। এখানে উপর থেকে নিচে অথবা নিচে থেকে যেভাবে উপরে যাচ্ছে আবার পাশাপাশিও কমিউনিকেশন হইতে পারে। যেমন ট্রান্সপোর্ট লেয়ারে আমাদের এখানে পাশাপাশি কমিউনিকেশন হয়। ঠিক আছে, আমি কিছুক্ষণ পরে এই লেয়ারের অ্যাপ্রোচ ব্যাখ্যা করতেছি, আগে এই জিনিসগুলোর একটু আলোচনা সাইরা নেই। সো আমরা দেখলাম যে আমাদের লেটেস্ট আপডেট অনুযায়ী টিসিপি আইপি হলো 5 লেয়ারের মডেল, আর অরিজিনালি এটা একটা 4 লেয়ারের মডেল। তো আমাদের এই লেয়ারের প্রতিটা লেয়ারে, যেমন অ্যাপ্লিকেশন লেয়ারের কিছু প্রোটোকল আছে, এইচটিটিপি, পপ3, এসএমটিপি অ্যান্ড সো অন। ট্রান্সপোর্ট লেয়ারের এরকম প্রোটোকল আছে টিসিপি, ইউডিপি। ইন্টারনেট লেয়ার বা নেটওয়ার্ক লেয়ারের প্রোটোকল আছে আইপি, আইসিএমপি। ডাটা লিঙ্ক এবং ফিজিক্যাল লেয়ারের প্রোটোকল আছে ইথারনেট, 802.11 তথা ওয়াইফাই অ্যান্ড টিসিপি আইপি। আচ্ছা, আমাদের বললাম কি প্রথম কমিউনিকেশন শুরু হয় হচ্ছিল অ্যাপ্লিকেশন লেয়ার থেকে। আচ্ছা, অ্যাপ্লিকেশন লেয়ার হচ্ছে আমাদের টপ লেয়ার। টিসিপি আইপির আমরা ওএসআই লেয়ারের মানে ওএসআই মডেল ফলো না করে টিসিপি আইপি থ্রোতে পড়ার চেষ্টা করি। টিসিপি আইপির অ্যাপ্লিকেশন লেয়ার থেকে যে আমাদের কমিউনিকেশন শুরু হচ্ছে, এখানে ডাটা যেই ফরম্যাটে থাকে তাকে ডাটাই বলে। প্রতিটা লেয়ারের একটা করে পিডিইউ থাকে, এটাকে বলে প্রোটোকল ডাটাগ্রাম ইউনিট, পিডিইউ। এই পিডিইউর ফর্মটা এখানে ডাটা হিসাবে থাকে। মানে আপনি কমনলি হয়তো বা একটা ইমেল লিখতেছেন, ইমেল লেখার জন্য আপনি ইমেলের যে সংক্রান্ত যে অ্যাপ্লিকেশন সেটা ওপেন করেছেন, ওপেন করে হয়তো আপনি টেক্সট আকারে ইমেল লিখতেছেন, তার সাথে হয়তো অ্যাটাচমেন্ট অ্যাড করতেছেন, অথবা আপনি ব্রাউজ করতেছেন একটা ওয়েব সার্ভার। তো সেটা যেটাই হোক, সেটা আপনি অ্যাপ্লিকেশনের থ্রোতে করেন। এবং প্রতিটা ইন্ডিভিজুয়াল অ্যাপ্লিকেশনের জন্য আলাদা আলাদা সার্ভিস আছে, যেমন এফটিপির জন্য এফটিপি, এইচটিটিপির জন্য ওয়েব ব্রাউজার, পপ3 এসএমটিপি আমরা জেনারেলি ইমেল ক্লায়েন্ট ব্যবহার করি, টেলনেট করার জন্য টেলনেট ক্লায়েন্ট অথবা টেলনেট সার্ভার ব্যবহৃত হয়। তো এখানে যদি সার্ভার ক্লায়েন্ট রিলেশনশিপ হয়, তাহলে আমরা সার্ভারের কাছে রিকোয়েস্ট পাঠাচ্ছি, সার্ভার আমাদের রিপ্লাই দিচ্ছে। মডার্ন ডেইসের দিকে যদি তাকাই, যেমন এইচটিটিপিতে যে ঘটনাগুলো ঘটে, দেখেন আপনি হয়তোবা ফেসবুকের পেজ ওপেন করছেন, কিন্তু ফেসবুক যেহেতু একটা ডাইনামিক ওয়েবসাইট, তো দেখেন একটা সময় শুধু আমাদের নিউজগুলো আপডেট হইতো। এখন কি হচ্ছে, ভিডিও আইসা অটোমেটিক্যালি ভিডিও প্লে হওয়া শুরু হয়ে যায়, রাইট? বিকজ আমাদের ডাটার পরিমাণ তার মানে কি পরিমাণে বাড়ছে আপনি চিন্তা করেন। আচ্ছা, এর পরবর্তী লেয়ারটা হচ্ছে আমাদের ট্রান্সপোর্ট লেয়ার। এখানে এই জিনিসটা বোঝানোর জন্য আমি একটা জিনিস ইউজ করি, এটা হলো ওই ছবিটা ইউজ করি, দাঁড়ান। ওকে, দেখেন, না এই ছবিটার থেকে ওই ছবিটা ভালো হইব। এক সেকেন্ড। ওকে, দেখেন আমাদের অ্যাপ্লিকেশন লেয়ারে প্রথমে ডাটা হিসাবে জিনিসটা থাকে, এখন পিডিইউটা ডাটা হিসাবে থাকে। এখন এর পরবর্তী লেয়ারটা হচ্ছে আমাদের ট্রান্সপোর্ট লেয়ার। তো এই ট্রান্সপোর্ট লেয়ারের প্রথম যে কাজ সেটা হচ্ছে ডাটাকে সেগমেন্ট করা। কি করা? সেগমেন্ট করা। সেগমেন্ট মানে ভাগ করা। প্রশ্ন হচ্ছে কেন সে ভাগ করবে? একটা কথা মাথায় রাখবেন, আমাদের যে ডাটা লিঙ্ক লেয়ার আছে, এখানে একটা কনসেপ্ট আছে, কনসেপ্টের নাম হচ্ছে এমটিইউ, ম্যাক্সিমাম ট্রান্সমিশন ইউনিট। মনে করেন আপনি বাজারে গেলেন একটা 5 কেজির ব্যাগ নিয়ে। এখন আপনি বাজার করতে 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 দেখা গেল যে ওজন হয়ে গেছে 7 কেজি টোটাল। তাহলে আপনার 7 কেজির জিনিস কি 5 কেজির ব্যাগে আটবে?
এখন যদি আটাইতে যান তাহলে যেটা হবে ব্যাগটা ছিঁড়ে যাবে, রাইট? জি তো জি স্যার। এই স্যার। পর্যায়ে আপনি কি করবেন? আপনি বাজার থেকে একটা ব্যাগ কিনবেন, অবভিয়াসলি নতুন একটা ব্যাগ কিনবেন। ব্যাগ কিনে কিছু প্রোডাক্ট নতুন ব্যাগে রাখবেন, আর কিছু প্রোডাক্ট পুরোনো ব্যাগে থাকবে। এই দুই ব্যাগ নিয়ে আপনি বাজার থেকে আসবেন, এটাই করবেন না আপনি? আমাদের জি স্যার। নেটওয়ার্কের জগতে এই ব্যাগের কোনো অভাব নাই, ব্যাগ আপনারা কিনতে হবে না, এটা কোনো ব্যাপার না। কিন্তু কোশ্চেন হচ্ছে আমাদের প্রতিটা ব্যাগ সর্বোচ্চ 1500 বাইট ক্যারি করতে পারে। কত বাইট ক্যারি করতে পারে? 1500 বাইট। এখন 1500 স্যার। হ্যাঁ, এটাই আপনি আপাতত মনে রাখেন, পরবর্তীতে আরো কিছু ইনফরমেশন আপনাদের দিব। আপাতত মনে রাখেন এমটিইউ হচ্ছে কত? 1500 1500 বাইট। বাইট। তো 1500 বাইটের যদি বেশি ওটার মধ্যে স্থান করানো হয় তাহলে ওই প্যাকেটটা কি হবে? ছিঁড়ে যাবে। তাইলে এই যে ছিঁড়ে যেন না যায়, তাহলে আপনার এই ডাটারে কি করতে হবে? 1500 বাইটের কম সাইজে আপনাকে ভাগ করতে হবে, তাই না? এই কাজটাই আমাদের ট্রান্সপোর্ট লেয়ারে হয়। তো ট্রান্সপোর্ট লেয়ারে এই 1500 ভাগে প্রথমত ভাগ হয়, তারপর এটার মধ্যে দুইটা প্রোটোকলের যে কোনো একটা প্রোটোকল যুক্ত হয়। ডিপেন্ড করে সার্ভিসটা কি সেটার উপর, মানে অ্যাপ্লিকেশন লেয়ারের সার্ভিসটা কি ছিল সেটার উপর। হয় টিসিপি যুক্ত হবে, নয়তো ইউডিপি যুক্ত হবে। হয় টিসিপি যুক্ত হবে, নয়তো ইউডিপি যুক্ত হবে। তো টিসিপি যদি যুক্ত হয়, টিসিপিটা হচ্ছে আবার কানেকশন ওরিয়েন্টেড প্রোটোকল। সে করবে কি জানেন? এই ট্রান্সপোর্ট লেয়ারের সাথে এই ট্রান্সপোর্ট লেয়ারের একটা কানেকশন এস্টাবলিশ করবে। তো কানেকশনটা কেন এস্টাবলিশ করে? কানেকশনটা এস্টাবলিশ করে এই কারণে, মনে করেন আপনি ডাটা পাঠাচ্ছেন, এদিক দিয়ে ডাটা আসবে, তো দুই একটা ডাটা মিসিং হইতে পারে না? হইতে পারে, অবশ্যই হইতে পারে। নেটওয়ার্কের কনজেশন সহ নানা কারণে হইতে পারে। এখন যদি ডাটা মিসিং হয় তাহলে সমস্যাটা কোথায়? সমস্যাটা হচ্ছে, দেখেন আমাদের তো কম্পিউটিং সিস্টেম আসলে বিট বাইটে কাজ করে। এখন মনে করেন সংখ্যা একের পর 1 কোটি শূন্য, একের পর 1 কোটি শূন্য, এটাও তো একটা বাইনারি সংখ্যা। শুধু শুধু সামনের একটা বাদ দিয়া দেন, তাইলে আমাদের ভ্যালুটার কি অর্থ চেঞ্জ হয়? না হয় না? হয়। একদম পুরোপুরি উল্টায় যায়, তাই না? তা আগে একের পর 1 কোটি শূন্য ছিল, এখন 1 কোটি শূন্য আছে, একটা আর নাই, পুরোপুরি অর্থই বদলায় গেছে। এখন এরকম যদি হয় তাইলে তো আসলে আমাদের যে রিলায়েবল কিছু ডাটা আছে, যেমন ধরেন ওয়েব ব্রাউজের ডাটার মিনই চেঞ্জ হয়ে যাবে। তো ডাটার যদি মিন চেঞ্জ হয়ে যায় তাহলে তো সমস্যা, ডেফিনেটলি। হ্যাঁ, আপনার মনে করেন আপনি টাকা তুলতেছেন, টাকা তোলার মাঝখানে ডাটা মিসিং হয়ে গেল, এটা তো পুরোপুরি আপনার অ্যাকাউন্টের টাকা গায়েব হয়ে যেতে পারে, এরকম ব্যাপার স্যাপার। তো এই রকম ব্যাপার যদি হয়ে থাকে যেগুলোতে আমাদের ডাটা লস হওয়া চলবে না, তো সেই ক্ষেত্রে আমাদের দরকার গ্যারান্টিড ডেলিভারি। মানে আমরা এখান থেকে যা পাঠাবো মাস্ট বি এইখানে যাইতে হবে। ওকে? তো গ্যারান্টিড ডেলিভারি কখন পসিবল? পসিবল এমন ভাবে করলে যে ওকে আমি একটা পাঠাইলাম, গেল, দ্বিতীয়টা পাঠাইলাম, গেল, এবার তৃতীয়টা পাঠাইছি, তারপর চতুর্থটা পাঠাইছি, ও রিপ্লাই করলো এই না না তৃতীয়টা আসে নাই, তুমি তৃতীয়টা আগে আবার পাঠাও, তারপর তৃতীয়টা গেল, এরপর আবার চতুর্থটা গেল। তাহলে তো প্রত্যেকটা ডাটা আমরা এখান থেকে যেটা সেন্ড করব এখানে রিসিভ হবে, রাইট? এইটারে বলে আমাদের টিসিপি। টিসিপি কি করে? গ্যারান্টিড ডেলিভারি দেয়। আচ্ছা, গ্যারান্টিড ডেলিভারি যেমন আমাদের দরকার, কিন্তু গ্যারান্টিড ডেলিভারির প্রসেসটা কি স্লো মনে হচ্ছে না? যে একটা যাবে, তারপরে ওটার অ্যাকনলেজমেন্ট আসবে, তারপর দ্বিতীয়টা যাবে, তারপর অ্যাকনলেজমেন্ট আসবে, তৃতীয়টা যাবে, এভাবে চলতে থাকবে। এটা জিনিসটা তো প্রসেসটা তো স্লো। বাট আমাদের সুবিধা হচ্ছে গ্যারান্টিড ডেলিভারি আমরা পাচ্ছি। কিন্তু এই প্রসেসটারে ধরেন কিছু ফাস্ট করা পসিবল। কিরকম পসিবল? মনে করেন একটা একটা না করে আমরা 10টা করে পাঠাইলাম, 10টা পাঠাই দিলাম, 10টা রিপোর্ট আসলো যে পাইছে, ওকে ফাইন। এবার নেক্সট 20টা পাঠাইলাম, পাইছে। এবার নেক্সট 30টা পাঠাইলাম, পাইলো না, ওকে ফাইন। এবার আমরা 20টা করে যেহেতু পাঠায় সাকসেসফুল হই, তাহলে আমরা 20টা করে পাঠাই, এভাবে পাঠাইলাম। কিন্তু এটা দিয়েও এনাফ পরিমাণ ফাস্ট আপনি করতে পারবেন।
বিশেষ করে কিছু কিছু সার্ভিস আছে যেমন ভিডিও স্ট্রিমিং। হ্যাঁ, আমাদের ভিডিও স্ট্রিম করতে গেলে বিশাল বাল্ক ব্যান্ডউইথ লাগে। তো সেইখানে কিছু ডাটা লস হইলো কি না হইলো কোনো ব্যাপার না। যেমন ধরেন আমি বললাম আমি ভাত, এরপরে কি আসতেছে আপনার মাথায়? স্যার খাই, খাই না। আমি আমি কি এগুলো বলছি? না। কিন্তু আপনি মনে করেন ওই যে খাই এই কথাটা বলি নাই, ডাটা লসে হারায় গেছে, কিন্তু আপনি তো বুঝতে পারতেছেন পারতেছেন না? জি স্যার। তো আমাদের এই যেরকম ভয়েস কমিউনিকেশন, ভিডিও স্ট্রিমিং, এগুলোতে আমাদের ডাটার গ্যারান্টিড ডেলিভারির থেকে আসলে বেস্ট ইফোর্ট দরকার যেন ডাটাটা দ্রুত চলে যায়, রাইট? এবং সেই ক্ষেত্রে আমরা নন কানেকশন ওরিয়েন্টেড প্রোটোকল বা ইউডিপি ব্যবহার করি। তাহলে আমাদের টিসিপি ট্রান্সপোর্ট লেয়ারে কি কি কাজ হয়? কানেকশন ওরিয়েন্টেড প্রোটোকল ব্যবহৃত হয় যেটা টিসিপি, কানেকশন লেস ওরিয়েন্টেড প্রোটোকল ব্যবহৃত হয় যেটা ইউডিপি, আমাদের এখানে সেগমেন্টেশন হয় যেটা অলরেডি বললাম, সেগমেন্টেশনে সিকোয়েন্স করার দরকার পড়ে অবভিয়াসলি। কানেকশন এস্টাবলিশড হয় কখন? টিসিপির ক্ষেত্রে। অ্যাকনলেজমেন্ট লাগে টিসিপির ক্ষেত্রে। বললাম না, একটা একটা করেও যেতে পারে অথবা লট আকারে যেতে পারে। মনে করেন 10টা 20টা করে লট আকারে গেলে এটারে বলে ফ্লো কন্ট্রোল। তাহলে এই কাজগুলো আমাদের ট্রান্সপোর্ট লেয়ারে হয়। এবং ট্রান্সপোর্ট লেয়ার পাশাপাশি একজন আরেকজনের সাথে কমিউনিকেট করে। সো ট্রান্সপোর্ট লেয়ারের অ্যাক্টিভিটি গুলো কি বোঝা গেল? এখানে যে পিডিইউটা থাকে এই পিডিইউটার নাম হচ্ছে সেগমেন্ট। আমাদের অ্যাপ্লিকেশন লেয়ারে পিডিইউটার নাম ছিল ডেটা, এই লেয়ারে আইসা এই পিডিইউটার নাম হচ্ছিল সেগমেন্ট। ওকে। তো আমাদের টিসিপিতে কি ব্যবহৃত হচ্ছে? টিসিপিতে ব্যবহৃত হচ্ছে এফটিপি, ওয়েব ব্রাউজ, ইমেইল, এগুলি হচ্ছে আমাদের টিসিপি প্রোটোকল ব্যবহার করে। ইউডিপি ব্যবহার করে লাইভ স্ট্রিমিং, অনলাইন গেমস, ভিওআইপির ক্ষেত্রে আমাদের ব্যবহৃত হচ্ছে। টিসিপি মূলত আসলে ইউনিকাস্ট, আমি অলরেডি বলছিলাম ইউনিকাস্ট হচ্ছে বেস্ট ফর্ম অফ কমিউনিকেশন। ইউডিপিতে ইউনিকাস্ট ব্যবহৃত হতে পারে, মাল্টিকাস্ট ব্যবহৃত হতে পারে, বাট মূলত এখানে ব্রডকাস্ট বেশি মাত্রায় ব্যবহৃত হয়। বুঝতে পারছেন টিসিপি এবং ইউডিপি? আপনারা কি বুঝতে পেরেছেন? জি স্যার, জি স্যার, বুঝতে পারছি। আমি তাহলে একটা জি স্যার। প্রশ্ন করি। জি প্রশ্নটা স্যার। হচ্ছিল, আমি ইউটিউব ব্রাউজ করতেছি, টিসিপি না ইউডিপি? মনে করেন আমি একটা মজিলা ফায়ারফক্স বা গুগল ক্রোম খুলছি, তারপর www.youtube.com-এ গিয়েছি, আর তারপর আমি ওটা স্ক্রল করতেছি, এই জিনিসটা টিসিপি না ইউডিপি? স্যার ব্রাউজিং তো স্যার টিসিপি। আচ্ছা, এবার আমার সামনে একটা ভিডিও আসলো, আমি ওই ভিডিওটারে প্লে করলাম, এটা টিসিপি না ইউডিপি? স্যার এটা ইউডিপি। ওকে ফাইন, বোথ আনসার ইজ কারেক্ট। তার আমি শুধু এই উদাহরণটা দিলাম এই কারণে বুঝাইতে, অনেক সময় এই টিসিপি ইউডিপি পড়ার পর অনেকের মনে হয় যে টিসিপি উত্তরবঙ্গে কাজ করে, ইউডিপি দক্ষিণবঙ্গে কাজ করে। আসলে ব্যাপারটা তা না, টিসিপি আর ইউডিপি প্যারালালি একই সময় একই সাথে কাজ করতেছে। বুঝতে পারছেন? জি স্যার। ওকে। এবং এই কাজ করার ফলে কিছু চ্যালেঞ্জ কিন্তু আমাদের চলে আসে। রিয়েল লাইফ নেটওয়ার্কে হয়তো বা ভবিষ্যতে আপনি যখন আরো কাজ করবেন তখন বুঝতে পারবেন মানে ব্যাপারটা কেমন। ধরেন আমাদের এই যে টিসিপি ইউডিপি যেহেতু প্যারালালি কাজ করতেছে, হ্যাঁ, এন্ড টিসিপির দৌড়ানোর ক্ষমতা অবভিয়াসলি কম, আর ইউডিপির ক্ষমতা কি বেশি। কারণ কি ইউডিপি কানেকশন লাগে না, ফাস্টার দৌড়চ্ছে। এখন দুইটার মধ্যে যদি রেস করান, আর যদি পাথ লাইনে যদি কনজেশন থাকে, অবভিয়াসলি ইউডিপি বেশি কাজ করবে, টিসিপি সেই তুলনায় কম কাজ করবে। এবং সেই ক্ষেত্রে দেখবেন আপনার কিছু কিছু ইস্যু হয়। ইস্যু যেমন কি, আপনার মনে করেন ব্যান্ডউইথ অফিসে নিছেন 50 MB, হ্যাঁ, এবং 50 MB ফুল ইউজ হচ্ছে। এই অবস্থায় দেখবেন যারা ব্রাউজ করতেছে, হ্যাঁ, তারা খুব মানে প্যারা খাচ্ছে। যারা ইউটিউব দেখতেছে হয়তো বা চলতেছে, কিন্তু যারা ব্রাউজ করতেছে তাদের অবস্থা খুব
বাজে হয়ে যাচ্ছে। সো এই ব্যাপার স্যাপারগুলো কিন্তু আমরা রিয়েলিস্টিক নেটওয়ার্কে সব সময় দেখতে পাই, বিকজ টিসিপি আর ইউডিপি প্যারালালি আসলে কাজ করে এট দ্য এন্ড অফ দ্য ডে নেটওয়ার্কে। তো আমরা এই যে নেটওয়ার্কের লেয়ার গুলার যে ইন্টারাকশন দেখতেছিলাম, সেখানে আমরা সেম লেয়ার ইন্টারাকশন দেখছি ডিফারেন্ট কম্পিউটারে। যেমন ধরেন আমাদের সেম লেয়ার ইন্টারাকশন কোথায় হচ্ছে, ট্রান্সপোর্ট লেয়ারে হচ্ছে, এটা আমরা দেখতেছি। আবার অ্যাডজাসেন্ট লেয়ার ইন্টারাকশন দেখলাম সেম কম্পিউটারে। এই যে ট্রান্সপোর্ট লেয়ার থেকে অ্যাপ্লিকেশন লেয়ার থেকে যে ট্রান্সপোর্ট লেয়ারে আসলো, এটা হচ্ছে অ্যাডজাসেন্ট লেয়ার ইন্টারাকশন, রাইট? আচ্ছা, এর পরবর্তীতে হচ্ছে আমাদের নেটওয়ার্ক লেয়ার। এই নেটওয়ার্ক লেয়ার সম্পর্কে আমাদের বিস্তারিত তো পরবর্তীতে অবশ্যই অবশ্যই আলোচনা থাকবে। আমাদের এই লেয়ারে দুটো জিনিস নিয়ে সবচেয়ে আমরা বেশি কাজ করি, সেটা হচ্ছে লজিক্যাল অ্যাড্রেসিং, মানে ওই যে আইপি তথা, এবং রাউটিং নিয়ে কাজ করি। ঠিক আছে, যেখানে আমাদের টিসিপি আইপির প্রোটোকল এবং আইপি প্রোটোকল দিয়া আলোচনা হয়। রাউটিং কি যদি সংক্ষেপে একটু বলতে চাই, লজিক্যাল অ্যাড্রেসিং তো পরবর্তীতে জানবই, একটু রাউটিং কি একটা অ্যানালজি দিয়ে আজকে একটু বোঝানোর চেষ্টা করি। এখানে আমরা দুইটা চিঠি দেখতে পাচ্ছি, রাইট? একটা চিঠির ডেস্টিনেশন হচ্ছে এই লোকাল অফিস, আরেকটা চিঠির ডেস্টিনেশন হচ্ছে এই ক্যালিফোর্নিয়ার অফিস। এখন চিঠি দুইটা এখান থেকে আসলো, মেল বক্সের থেকে এখানে আসলো, এইখানে চলে গেল, লোকাল অফিসেরটা লোকাল অফিসে চলে গেল। তার মানে কি, এই বিল্ডিংটা লোকাল অফিস সম্পর্কে জানে, রাইট? এই জি বিল্ডিংটা স্যার। কার সম্পর্কে জানে? লোকাল লোকাল অফিস অফিস সম্পর্কে সম্পর্কে। জানে। আচ্ছা, এই বিল্ডিংটার থেকে চিঠিটা ক্যালিফোর্নিয়ায় যাবে, তাহলে অবভিয়াসলি এই বিল্ডিংটাকে ক্যালিফোর্নিয়া সম্পর্কে জানতে হবে, জি স্যার। রাইট? এখন জি স্যার। ক্যালিফোর্নিয়া যাওয়ার এইটা একটা ওয়ে হইতে পারে, এইটাও কি একটা ওয়ে হইতে পারে না? জি স্যার। পারে। পারে। তাইলে এই ক্যালিফোর্নিয়া যাওয়ার জন্য এই দুইটা পথের তথ্য সে জানতেও পারে, অথবা একটা সম্পর্কে জানতে পারে, এরকম পসিবিলিটিস আছে, রাইট? হয়তোবা সে দুইটা পথ সম্পর্কে জানে না, সে শুধু এটা সম্পর্কে জানে, এমনও হইতে পারে। অথবা দুইটা পথ সম্পর্কে সে জানে। এখন যদি দুইটা পথ সম্পর্কে জানে, প্রশ্ন হচ্ছে সে এইখানে কেন গেছে? সে এইখানে তো যেতে পারতো, কিন্তু এইখানে কেন গেল? আমি ধরে নিচ্ছি সে দুইটা পথ সম্পর্কেই জানে, এদিকে দিয়েও ক্যালিফোর্নিয়া যাওয়া যাবে, এদিক দিয়েও যাওয়া যাবে, সে দুইটা পথ সম্পর্কেই জানে। যদি একটা সম্পর্কে জানতো, ওকে ফাইন, সে ওদিকেই চলে গেছে, ওটা আমি বুঝছি। কিন্তু দুইটা পথ সম্পর্কে জানে, কিন্তু সে দুইটা পথের মধ্যে এখানে কেন গেল? আপাত দৃষ্টিতে আপনাদের কাছে যেটা মনে হওয়া উচিত, সেটা হচ্ছে এই পথ দিয়া গেলে পথের দূরত্ব বেশি, রাইট? জি স্যার। আর এই পথ দিয়ে গেলে পথের দূরত্ব কম। কম। আচ্ছা, এইটা পোস্টাল সার্ভিস দেখে আপনার করে এরকম টপোলজিতে আমি দেখাচ্ছি। মনে রাখবেন, রাউটিং জগতে একটা কথা আছে, মাল্টি সিঙ্গেল পথ যদি থাকে, সিঙ্গেল পথ মানে এই বিলিংটাকে জানতে হবে যে এই বিলিং এর কাছে যেতে হবে, এই বিলিংটাকে জানতে হবে, এই বিলিং এর কাছে যেতে হবে, এটারে জানতে হবে, এটার কাছে যেতে হবে, এটার কাছে যেতে হবে, তারপর ক্যালিফোর্নিয়া যাবেন। প্রত্যেকটার কাছেই ক্যালিফোর্নিয়া যাওয়ার ইনফরমেশন থাকতে হবে, গুড। সেটা একটা পথ, একটা পথের যদি ইনফরমেশন থাকে আমার কোনো চিন্তা নাই। কিন্তু যদি একই ডেস্টিনেশনে যাওয়ার মাল্টিপল পথ থাকে, তাহলে আমাদের রাউটার বেস্ট পথটা খুঁজে নেয়। কি পথ? বেস্ট পথ। বেস্ট পথ। এখন এই বেস্ট পথ বললেই, মানে বেস্ট পাথ, এই বেস্ট পাথ যদি বলা হয়, সবাই মনে করে ছোট পাথটাই বেস্ট পাথ, সবচেয়ে দূরত্ব কম যেটা, সেটাই কি বেস্ট। বাট রিয়েলিটির জগতে, মানে রাউটিং জগতে, ছোট পথ ইজ এ বেস্ট, এটা নট সো ট্রু। ব্যাপারটা আপনাকে রিয়েল লাইফ একটা অ্যানালজি দিয়ে বুঝাই। মনে করেন একটা জায়গায় আপনি যাবেন, সেটাতে যাওয়ার দুইটা পথ আছে। একটা পথ 2 কিলোমিটারের, আরেকটা পথ 1 কিলোমিটারের। আপনি কোন পথ দিয়ে যাবেন? স্যার 1 কিলোমিটারের পথটা দিয়ে
কারণ আপনার কাছে এখন মনে হচ্ছে, কারণ 2 কিলোমিটার তো যেতে গেলে আমার বেশি দূর যেতে হবে, 1 কিলোমিটার গেলে আমার ঘুরে কম যেতে, যেতে হবে, কম পথ দুই অতিক্রম কিলোমিটারে করতে ঘুরে হবে। যেতে হবে আর কি। জি আচ্ছা, স্যার। এখন 1 কিলোমিটারের যে পথটা আছে সেখানে 500 মিটার যাওয়ার পর একটা 200 মিটারের খাল আছে, সেই খালের মধ্যে কোনো নৌকা নাই, এবং সেখানে 10টা কুমির আছে যারা 20 দিন ধরে কিছু খায় না। জি স্যার। এবার কোন দিক দিয়ে যাবেন? স্যার 2 কিলোমিটার। ব্যাপারটা হচ্ছে এরকম, বুঝছেন? মানে আমি আপনার জাস্ট একটা অ্যানালজি দিয়ে বুঝাইলাম যে ছোট পথই যে সবসময় বেস্ট পথ, নট সো নেসেসারি। ওকে, সো আমাদের পরবর্তীতে দেখবেন যে অনেক বড় পথ কিন্তু ব্যান্ডউইথ বেশি, ঠিক আছে, আমরা সেটা দিয়েও যাচ্ছি, এরকম ঘটনা ঘটবে। জি জি স্যার। তো যেটা বলতেছিলাম, রাউটারের, যদি এবার চলে আসি, রাউটার মানে আমাদের ওই ইনফরমেশনটা থাকতে হবে প্রত্যেক রাউটারে, যে ডেস্টিনেশনে আমি কিভাবে যাব। এটা শুধু একটা রাউটারে থাকবে এরকম না। মনে করেন, আমি ছোট করে উদাহরণ দিয়ে বুঝাই। মনে করেন এটা হলো ফেসবুক। ওকে, এই যে বব, এটা হচ্ছে ফেসবুক, ল্যারি হচ্ছে ক্লায়েন্ট, কথার কথা, বা সরি উল্টা বলতেছি, এই ল্যারি হচ্ছে মনে করেন ফেসবুক, বব হচ্ছে ক্লায়েন্ট। ওকে, মানে আমি একজন ফেসবুক ব্যবহারকারী। আমার বাসার রাউটার আইএসপি রাউটার। আমি কোন আইএসপি তে যাব, এই আইএসপি দিয়ে এইভাবে ঘুরা তারপরে যাব, নাকি এইভাবে ঘুরা যাব, এটার ইনফরমেশন গুলা প্রত্যেকটা রাউটারে থাকতে হবে। এমন না যে শুধু আমার রাউটারে আছে, ফেসবুকে আমি কিভাবে যাব এদের রাউটারে নাই, তাহলে আমি কিন্তু যেতে পারবো না। প্রত্যেক রাউটারে ইনফরমেশনটা থাকতে হবে, এবং এই প্রত্যেক রাউটারে অবভিয়াসলি ওই যে এরিয়া অফ রেসপন্সিবিলিটির ব্যাপারে চলে আসবে। আমার রাউটারে ইনফরমেশন থাকবে, আমি আইএসপির কাছে কিভাবে পাঠাবো। আইএসপির রাউটার গুলাতে ঠিক সেরকম ভাবে ইনফরমেশন থাকবে, সে আইআইজির কাছে এটা কিভাবে ফরওয়ার্ড করবে। আইআইজি রাউটার গুলাতে ঠিক সেইভাবে ইনফরমেশন থাকবে, সে কিভাবে ফেসবুকের কাছে যাবে। সো এইভাবে আমাদের এই রাউটিং জগৎটা কাজ করে, মানে প্রতিটা রাউটারেই ইন্ডিভিজুয়ালি ইনফরমেশন থাকতে হয় যে কিভাবে সে ডেস্টিনেশনের কাছে পৌঁছবে। আচ্ছা, এবং ফাইনালি আমাদের যে লিঙ্ক লেয়ার ছিল, যেটাকে ভাইঙ্গা ডাটা লিঙ্ক এবং ফিজিক্যাল লিঙ্ক লেয়ার করা হয়েছে, এখানে মূলত আমাদের ডাটা লিঙ্ক লেয়ারে লজিক্যাল লিঙ্ক লেয়ার এলএলসি নামে একটা সাব লেয়ার আছে, এবং ম্যাক অ্যাড্রেস নামে আরেকটা সাব লেয়ার আছে, যেটা হচ্ছে মিডিয়া অ্যাক্সেস কন্ট্রোল নামে পরিচিত। এখানে আমাদের অ্যাকচুয়ালি ফিজিক্যাল অ্যাড্রেস তথা ম্যাক অ্যাড্রেস নিয়ে আলোচিত হয়, আর ফিজিক্যাল লেয়ারে আসার পরে সবকিছু বিটে পরিণত হয়। আমি যদি পিডিইউ গুলা সংক্ষেপে আরেকবার রিভাইজ করে বলি, আমাদের যে অ্যাপ্লিকেশন লেয়ার, সেখানে পিডিইউর নাম হচ্ছে ডেটা। ট্রান্সপোর্ট লেয়ার, সেখানে পিডিইউর নাম হচ্ছে সেগমেন্ট। নেটওয়ার্ক লেয়ার, সেখানে পিডিইউর নাম হচ্ছে হলো প্যাকেট। ডাটা লিঙ্কে আইসা পিডিইউর নাম হচ্ছে হলো ফ্রেম। এবং আমাদের যখন ফাইনালি ফিজিক্যাল লেয়ারে আসলো তখন হয়ে যায় হচ্ছে হলো বিট। ওএসআই মডেল সম্পর্কে আপনারা একাডেমিক শিক্ষায় বিস্তারিত পড়ছেন, যদিও এটার প্র্যাকটিক্যালি ব্যবহার নাই। আমি অত ডিপ ভিউতে যাব না, এখানে ছোট্ট করে দেওয়া আছে, আমি সরাসরি এইখানে চলে আসি। আমরা মূলত টিসিপি/আইপির মাধ্যমে পড়বো। তো অ্যাপ্লিকেশন লেয়ারে আমাদের প্রোটোকল অলরেডি বলছি, ডিভাইস হিসাবে ব্যবহৃত হয় হোস্ট এবং ফায়ারওয়াল। ট্রান্সপোর্ট লেয়ারে অলরেডি প্রোটোকল সম্পর্কে বলছি, ডিভাইস হিসাবে ব্যবহৃত হয় হোস্ট, ফায়ারওয়াল। নেটওয়ার্ক লেয়ারে আমাদের কমনলি যে ডিভাইস ব্যবহৃত হয় রাউটার, মাল্টি লেয়ার সুইচও ব্যবহৃত হইতে পারে। ডাটা লিঙ্ক লেয়ারে আমাদের ল্যানের সুইচ বা নর্মাল যে লেয়ার টু সুইচ সেটা ব্যবহৃত হয়। ওয়্যারলেস অ্যাক্সেস পয়েন্ট ব্যবহৃত হয়, কেবল মডেম ব্যবহৃত হয়, ডিএসএল মডেম ব্যবহৃত হয়। হাব নিয়ে অনেকের কনফিউশন আছে, আমি নেক্সট ক্লাসে এটা ক্লিয়ার করব যে হাব কেন লেয়ার ওয়ান ডিভাইস। অনেক বইতে আপনি পাইতে পারেন হাব হচ্ছে লেয়ার টু ডিভাইস, বাট হাব মূলত আসলে একটি লেয়ার ওয়ান ডিভাইস। রিপিটার এবং কেবল এগুলো আমাদের লেয়ার ওয়ানে ব্যবহৃত হয়। এখানে একটি প্রশ্ন, সেটা হচ্ছে আমাদের যে ফায়ারওয়াল আছে সেইটা আপনি ট্রান্সপোর্ট লেয়ারেও দেখতেছেন, আবার অ্যাপ্লিকেশন লেয়ারেও দেখতেছেন। এটার কারণ কি? মূলত ফায়ারওয়াল হচ্ছে একটি ট্রান্সপোর্ট লেয়ারের ডিভাইস, ও টিসিপি ইউডিপি পোর্ট প্রোটোকলের কাট অফের মাধ্যমে কাজ করে। ট্রেডিশনালি যে ফায়ারওয়াল গুলো আছে সেগুলো আসলে ট্রান্সপোর্ট লেয়ারের ডিভাইস। কিন্তু আমাদের জগৎ দিনকে দিন উন্নত হয়েছে। এখন কেমন উন্নত হয়েছে?
আচ্ছা, এই মুহূর্তে রাজনৈতিকভাবে নিষিদ্ধ দল হচ্ছিল আওয়ামী লীগ, তাই না? এখন সরকারের উচিত কি? আওয়ামী লীগের যে ফেসবুক পেজটা আছে সেটা বন্ধ করা। বাট সরকার কি এটা করছে? না স্যার। কেন করে নাই? কেন করে নাই? করা উচিত না? স্যার উচিত। উচিত। যেহেতু আপনি বলতেছেন আপনি রাজনৈতিকভাবে নিষিদ্ধ, তাইলেও ফেসবুক পেজ বন্ধ করা উচিত। সমস্যাটা হচ্ছে হলো আমাদের এটা সক্ষমতা নাই। সমস্যাটা কোথায়? আমাদের এটার আমাদের সক্ষমতা নাই। সক্ষমতা নেই। সক্ষমতা, কি সক্ষমতা আছে? আমাদের ফেসবুক বন্ধ করে দেওয়ার সক্ষমতা আছে। কিন্তু আমি তো এখন ফেসবুক বন্ধ করতে চাই না, কারণ ফেসবুক বন্ধ করলে তো এরকম লাখ লাখ কোটি কোটি পেজ আছে, সবই বন্ধ হয়ে যাবে। আমি তো চাই শুধু কন্টেন্টকে বন্ধ করতে। এখন এই যে কন্টেন্টে বন্ধ করবেন, তাহলে তো আপনি এটা ট্রান্সপোর্ট লেয়ারে বন্ধ করলে কাজ হবে না। আপনাকে কোথায় গিয়ে এটা বন্ধ করতে হবে? অ্যাপ্লিকেশন লেয়ারে, অ্যাপ্লিকেশন লেয়ারে। রাইট? তো যেই জি সকল স্যার। ফায়ারওয়াল অ্যাপ্লিকেশন লেয়ারে কাজ করতে পারে, সেই সকল ফায়ারওয়াল গুলাকে আমরা বলি নেক্সট জেনারেশন ফায়ারওয়াল। এটা জাস্ট একটা মার্কেটিং নেম, যে নেক্সট জেনারেশন ফায়ারওয়াল। মূলত ট্রেডিশনাল ফায়ারগুলো ট্রান্সপোর্ট লেয়ারে কাজ করে, নেক্সট জেনারেশন ফায়ারওয়াল যেগুলো আছে সেগুলো অ্যাপ্লিকেশন লেয়ারে কাজ করে, এবং এরা কন্টেন্ট ব্লক করতে সক্ষম। মনে করেন আপনি আপনার অফিসে একটা যদি নেক্সট জেনারেশন ফায়ারওয়াল বসান, আপনি চাইলে পার্টিকুলার ফেসবুকের ভিতরে অমুক পেজ রে ব্লক করার সক্ষমতা আপনার থাকা উচিত। আমি কি বুঝাইতে পারলাম? জি স্যার। ওকে। আচ্ছা, আমাদের নেটওয়ার্ক জগতে প্রতিটা লেয়ারেই, এই যে মডেল যে পড়লাম, প্রতিটা লেয়ারে একটা ঘটনা ঘটে। সেটি ঘটনাটা হচ্ছিল এনক্যাপসুলেশন এবং ডিএনক্যাপসুলেশন ঘটে। কেন ঘটে, কি কারণে ঘটে? যেমন ধরেন আমাদের যে ইথারনেটটা কাজ করতেছে মূলত আসলে লেয়ার 2 তে এবং লেয়ার 1-এ। তো লেয়ার 2 তে যে কাজ করতেছে ইথারনেট, সে মূলত কাজ করতেছে কি নিয়ে? ম্যাক অ্যাড্রেস নিয়ে। এখন এর উপরের লেয়ার কোনটা? এর উপরের লেয়ার হচ্ছে নেটওয়ার্ক লেয়ার। নেটওয়ার্ক লেয়ারে পিডিউটা থাকে কি হিসাবে? প্যাকেট হিসাবে, যে কিনা কাজ করে আইপি নিয়ে। তার মানে আমাদের লেয়ার 3 কাজ করতেছে আইপি নিয়ে, যেটা হচ্ছে লজিক্যাল অ্যাড্রেস নামে পরিচিত। আর লেয়ার 2 কাজ করতেছে ম্যাক অ্যাড্রেস তথা ফিজিক্যাল অ্যাড্রেস নিয়ে পরিচিত। এখন লেয়ার 3 যেমন আইপি বোঝে, ম্যাক বোঝে না, ঠিক তেমনি লেয়ার 2 ম্যাক বোঝে, আইপি বোঝে না। এখন যদি তাকে আইপি বুঝতে হয়, তাহলে কিভাবে সে বুঝবে? বোঝার তো কোনো উপায় নেই। তাহলে সে যেটা করবে, সে আইপি প্যাকেটটাকে, এই যে আইপি প্যাকেটটারে ইথারনেটের মাধ্যমে এনক্যাপসুলেট করবে। তার মানে আইপি প্যাকেটটা এখন ভিতরে চলে আসছে। উপরেরটা হচ্ছে ফ্রেম, ফ্রেমটার মধ্যে আছে ম্যাক অ্যাড্রেস, ওই ম্যাক অ্যাড্রেসের ভিতরে আইপি প্যাকেটটা বন্দি। তো এনক্যাপসুলেট হইলো, ইথারনেট দিয়া চলে আসলো অপর প্রান্তে। এখন অপর প্রান্তে আসার পরে দেখা গেল এটা একটা লেয়ার 3 ডিভাইস। এখন লেয়ার 3 ডিভাইস কি ইথারনেট ফ্রেম রে বুঝতে পারবে? পারবে না, কারণ সে তো ম্যাক নিয়ে কাজ করে না। এবার তারে কি করতে হবে? ওই প্যাকেটটারে ডিএনক্যাপসুলেট করবে, ওই ফ্রেমটাকে কি করবে? ডিএনক্যাপসুলেট করবে, মানে ওই যে ফ্রেম অংশটুকু ফেলে দিবে। তো ফ্রেম অংশটুকু ফেলে দিলে মাঝখানে কি আছে? আইপি প্যাকেট, যেইটা ওর কাছে রিডেবল। তো সে এটারে তখন পড়বে। প্রতিটা লেয়ারে এরকম আমাদের এনক্যাপসুলেশন হচ্ছে, এবং প্রতিটা লেয়ারেই ডিএনক্যাপসুলেশন হচ্ছে। বাট লেয়ার 3 এবং 2 এর মাঝে এই এনক্যাপসুলেশন এন্ড ডিএনক্যাপসুলেশন মারাত্মকভাবে নেটওয়ার্কের ক্ষেত্রে সিগনিফিকেন্ট। বুঝতে পারছেন ব্যাপারটা? তো প্রতিটা লেয়ারে যে এরকম জিনিসপত্র যুক্ত হচ্ছে এবং বাদ যাচ্ছে, কেমন যুক্ত হচ্ছে? আমাদের প্রথমে ছিল ডাটা, অ্যাপ্লিকেশন লেয়ারে কি ছিল? ডেটা। নিচের লেয়ারে আসলো, এবার ডাটার সাথে যুক্ত হচ্ছে টিসিপি না ইউডিপি, পোর্ট ইত্যাদি যুক্ত হচ্ছে। সেই পুরো জিনিসটা আবার নিচের লেয়ারে আসার পর তথা নেটওয়ার্ক লেয়ারে আসার পরে তার সাথে যুক্ত হচ্ছে আইপি, হয়ে যাচ্ছে এটা প্যাকেট। পুরো জিনিসটা আবার যখন এর নিচের লেয়ারে আসতেছে তখন হয়ে যাচ্ছে ফ্রেম, যার সাথে যুক্ত হচ্ছে আমাদের ফ্রেমের হেডার এবং ফ্রেমের টেইলার। পুরো এই জিনিসটা যখন নিচের লেয়ারে আসতেছে তখন এগুলো বিট হয়ে যাচ্ছে, 0 এবং 1 এর কম্বিনেশন, 0 1 কম্বিনেশন হিসাবে অপর প্রান্তে যাচ্ছে, এবং অপর প্রান্তে প্রত্যেকটাতে ডিএনক্যাপসুলেশন হচ্ছে।
যেটা ওই প্রান্ত থেকে এনক্যাপসুলেটেড হয়ে আসছিল। সো আপনি যদি একটা লেয়ার 7 এর মাধ্যমে বা ওএসআই মডেলের মাধ্যমে দেখেন, অরিজিনালি ডাটা ছিল এইটুকু, তার সাথে যিনি মানে প্রতিটা লেয়ারে এনক্যাপসুলেশন তথ্য যুক্ত হইতে 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 এই পর্যন্ত আসছে। তার মানে অরিজিনাল ডাটাটা আসলে আমাদের খুবই কম। একটা টোটাল ফ্রেম যে 1500 বাইটের যাচ্ছে, তার মধ্যে 700 বাইট ডাটা আছে কিনা সন্দেহ। বুঝতে পারছেন? 1500 বাইটের যে আমাদের এমটিইউ হচ্ছে, মানে ওইটার সাইজই, টোটালটার সাইজ 1500 বাইট হইতে হবে। তার মানে অরিজিনালি তাতে ডাটা যাচ্ছে 700-ও হয়তো বা কম। ক্লিয়ার? আচ্ছা, আমরা এই যে কাজ করতেছি, তো সেইখানে আমাদের প্রোটোকলের ব্যাপার সেবার চলে আসবে। নেটওয়ার্ক মানেই আপনার যেমন মডেল থাকবে, সেখানে প্রোটোকলও থাকবে। তো প্রোটোকল গুলাকে আমরা দুইটা ক্যাটাগরিতে ভাগ করতে পারি, একটারে বলে রাউটেড প্রোটোকল আর একটা হচ্ছে রাউটিং প্রোটোকল। তো রাউটেড প্রোটোকল জিনিসটা কি? রাউটেড প্রোটোকল হলো আমাদের এই যে নেটওয়ার্কে বিভিন্ন রকম আহ, যে IP ভার্সন 4, যেমন আমরা কাজ কি IP ভার্সন 4 দিয়ে করব না IP ভার্সন 6 দিয়ে করব, তারপর এটা কি আমাদের টিসিপি হবে নাকি ইউডিপি হবে, এগুলি সবই হচ্ছিল আমাদের রাউটেড প্রোটোকল। আর রাউটিং প্রোটোকল, এই যে সকল প্রোটোকলকে আমরা কিভাবে নেক্সট হব বা নেক্সট ডিভাইসের কাছে ফরওয়ার্ড করব, তো তার জন্য আমাদের রাউটিং প্রোটোকল লাগবে। যেমন হইতে পারে রিপ, ওএসপিএফ, ইআইজিআরপি, বিজিপি, স্ট্যাটিক ইত্যাদি। সো রাউটেড প্রোটোকল কারা? রাউটেড প্রোটোকল হচ্ছে এই যে IP ভার্সন 4, IP ভার্সন 6, অ্যাপল টক, টিসিপি, ইউডিপি, এইচটিটিপি, এইচটিটিপিএস, টেলনেট, এসএসএইচ, অল অফ দোজ আর রাউটেড প্রোটোকল, যার মাধ্যমে আমরা ডেটা পাঠাবো। কিন্তু এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে তো ডেটাটা লাভ দিয়ে যাবে না, পথ আছে, সেই পথে কিভাবে যাবে সেইটা মেনটেন করে হচ্ছিল আমাদের রাউটিং প্রোটোকল। সো আমি খুব সংক্ষেপে বললাম, এখানে একটা তো বিশাল বড় টেবিল দেওয়া আছে। এটা মাথায় রেখেন যে এটা ইন্টারভিউ বোর্ডের খুবই কমন প্রশ্ন, যে কাকে আমরা রাউটিং প্রোটোকল বলি আর কাকে আমরা রাউটেড প্রোটোকল বলি। ওকে, সো আমাদের এই ইনফরমেশনটা থাকা জানা জরুরি। ডাটা লিঙ্ক লেয়ার, এই লেয়ারে আমরা ফিজিক্যাল অ্যাড্রেস তথা ম্যাক অ্যাড্রেস নিয়ে কাজ করি। একটা 48 বিটের হেক্সাডেসিমেল কম্বিনেশন হলো এই ম্যাক অ্যাড্রেস, যাকে আপনি 24 বিট 24 বিটে দুই ভাগে ভাগ করতে পারেন। প্রথম 24 বিট অর্গানাইজেশনালি ইউনিক আইডেন্টিফায়ার বা ওইউআই নামে পরিচিত, আর শেষের 24 বিট এক্সটেন্ডেড ইউনিক আইডেন্টিফায়ার বা ইইউআই নামে পরিচিত। বেসিক্যালি ব্যাপারটা এরকম, এই যে ধরেন আমার প্রথম 24 বিট, এই এই জিনিসটারে যদি এইটা হচ্ছে ম্যাক অ্যাড্রেস, তো আমি 0000O0C, এই টোটাল প্রথম 24 বিটটাকে বলবো ও ইউআই, পরের 24 বিটটাকে বলবো ইইউআই। আপনাদের একটা মজার ইন্টারেস্টিং জিনিস দেখাই, দেখেন। অনেকে হয়তো জানেন, আবার অনেকে হয়তো জানেন না। আমি ইন্টারফেসে গেলাম, ইথার 2-তে গেলাম। এটা একটা ম্যাক অ্যাড্রেস, রাইট? এখন এইটা কি রাউটার? এটা মাইক্রোটিক রাউটার। আপনি দেখতেছেন তাই জানেন, আপনি কোনোভাবে ম্যাক অ্যাড্রেস ইনফরমেশনটা পাইলেন। তো ম্যাক অ্যাড্রেস ইনফরমেশন পাইলে এরকম ম্যাক অ্যাড্রেস লুক আপ করার বিভিন্ন ওয়েবসাইট আছে। আপনি যদি এই ওয়েবসাইটটাতে যান, এখানে যদি ম্যাক অ্যাড্রেসটা পেস্ট করেন, ও বলে দিচ্ছে যে এটা হচ্ছে routerboard.com। মাইক্রোটিকের পূর্ববর্তী নাম ছিল routerboard.com। ঠিক আছে, মাইক্রোটিকের মানে যে হার্ডওয়্যার বানায় তাদের নাম ছিল রাউটার বোর্ড, এখন তো সবকিছু মাইক্রোটিক নামে পরিচিত। এনিওয়ে, তো এই যে রাউটার বোর্ড বা মাইক্রোটিক, ও জানলো কিভাবে এটা মাইক্রোটিক? ও জানলো এইভাবে, কারণ একটা ঘটনা বলি। সেটা হচ্ছে, আপনি মনে করেন একটা কোম্পানি খুলবেন, মোবাইল কোম্পানি। তো মোবাইল কোম্পানি হিসেবে আপনার ম্যাক অ্যাড্রেস লাগবে না? তো আপনি ম্যাক অ্যাড্রেস কার থেকে নেবেন? পৃথিবীতে ম্যাক অ্যাড্রেস সাপ্লাই দেয় IEEE। IEEEর নাম নিশ্চয়ই শুনেছেন। IEEE ম্যাক অ্যাড্রেস সাপ্লাই দেয়। তো ও যখন ম্যাক অ্যাড্রেস আপনার জন্য অ্যালোকেট করবে,
তো তার প্রথম 24 বিটকে সে গ্লোবাল ডাটাবেসে এন্ট্রি দেয় যে আমি অমুক কোম্পানিকে এই ম্যাক অ্যাড্রেসের ব্লকটা দিয়েছি। আর বাকি যে 24 বিট আছে, এটা একমাত্র আপনি জানেন যে আপনি কোন কোন ইন্টারফেসে কোন কোন ডিভাইসে এই ম্যাক অ্যাড্রেসকে বসাইছেন। সো ম্যাক অ্যাড্রেসকে ফিজিক্যাল অ্যাড্রেস বলা হচ্ছে এই কারণে, বিকজ এই অ্যাড্রেসটা আমাদের যে ওই যে নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড আছে, আপনি যে কোম্পানি খুলেছেন, কোম্পানির জন্য ম্যাক অ্যাড্রেস নিয়েছেন, এবার নেটওয়ার্ক ইন্টারফেস কার্ডে আপনি এই অ্যাড্রেসটাকে সিল্ড করে বা বার্নড করে বসায় দিচ্ছেন। মানে আপনি প্রিন্ট করে বসায় দিচ্ছেন যে এই ইন্টারফেসের ম্যাক অ্যাড্রেস হচ্ছে এইটা। ক্লিয়ার? যার প্রথম 24 বিট ওই ইউআই, আর শেষের 24 বিট আপনি জানেন কোথায় বসাইছেন। তো আমাদের আজকের ক্লাস শেষ হলো, কি কি শিখলাম আমরা? আমরা একটা বেসিক নেটওয়ার্কের আন্ডারস্ট্যান্ড নিলাম, বিভিন্ন টাইপের নেটওয়ার্কের ডিফারেন্ট টাইপের নেটওয়ার্ক সম্পর্কে জানলাম, দেখলাম, নেটওয়ার্কের মডেল প্রোটোকল গুলা নিয়ে আলোচনা করলাম। ও, উম, এর মধ্যে কম্পারিজনটা দেখলাম, কেন কি কারণে আসছে। টিসিপি ইউডিপি নিয়ে কথোপকথন করলাম, লাস্টের দিকে ফিজিক্যাল অ্যাড্রেস নিয়ে কথা বললাম। আপনাদের আমি একটা চেক লিস্ট দিছি না, চেক লিস্ট অনুযায়ী আমাদের এই সব জিনিসগুলো আজকে কাভার আপ হয়েছে। এখানে কিছু কিছু জিনিস দেখবেন পরবর্তীতে আবার আসবে, যেমন ধরেন এই যে রাউটার, লেয়ার 2 সুইচ, লেয়ার 3 সুইচ, নেক্সট জেনারেশন ফায়ারওয়াল, এগুলো দেখবেন আবার ঘুরে ঘুরে আসবে। ঠিক আছে? সো যেই জিনিসগুলা ঘুরে ঘুরে আসবে সেগুলো আবার ওইভাবে রিপিটেড হবে, বাট ইনিশিয়াল টক হয়তো বা আজকে আমরা কমপ্লিট করলাম। তো কারো কোনো জিজ্ঞাসা? যতটুকু যা, মোটামুটি তো একটা থিওরিটিক্যাল ক্লাস ছিল অ্যাকচুয়ালি, অ্যান্ড কাইন্ড অফ রিপিটেশন, অনেকটা বোরিং ক্লাস অ্যাকচুয়ালি আমার দৃষ্টিতে, কারণ অনেকেই হয়তো অনেক কিছু এগুলো জানেন অলরেডি। সো কারো যদি কোনো জিজ্ঞাসা থাকে? হ্যালো? জি স্যার, আসি স্যার। হুম, যদি কোনো জিজ্ঞাসা, কোনো কোশ্চেন, আমি আপনাদের কন্টেন্টটা ওই যে হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেবো, নিড নট টু ওরি, এখনই দিয়ে দেওয়া যায় অবশ্য। তবে এই বেসিক গুলা কিন্তু খুব জরুরি, বুঝছেন? জি বেসিক স্যার। যদি আপনার ক্লিয়ার না থাকে, আপনি মানে এই যে প্রোটোকলের যে টিসিপি ইউডিপি কি, এটাই অনেক সময় অনেকের ক্লিয়ার থাকে না। যেমন ধরেন আমি একটা পরীক্ষার কোশ্চেন আপনাদের বলি, একটা জাস্ট কোশ্চেন, সেটা হচ্ছে ইউডিপি প্রোভাইড বেস্ট ইফোর্ট, বুঝছেন? ইউডিপি প্রোভাইড বেস্ট ইফোর্ট টু ট্রান্সমিট এ প্যাকেট, ট্রু অর ফলস? স্যার এটা স্যার, ফলস। স্যার ট্রু। দেখেন অলরেডি একজন বললো ফলস, বাট দ্যাট ইজ ট্রু। আমি ক্লাসের সময় এই যে এইটাই হচ্ছে টুইস্ট, টুইস্টটা কোথায়? তার মানে আমি বুঝতেছি আপনি আমার ওই কথাটা ধরতে পারেন নাই, সেটা হয়তো বা আমার বোঝানোর ব্যর্থতা হইতে পারে। সেটা কি? যে দেখেন আমি আপনাদের বললাম কি, বললাম হচ্ছে টিসিপি আমাদের গ্যারান্টিড ডেলিভারি দেয়। কি দেয়? গ্যারান্টিড গ্যারান্টেড। ডেলিভারি। আর বেস্ট ইফোর্ট, এই দুইটা জিনিস কিন্তু দুই ডিফারেন্ট জিনিস। বেস্ট ইফোর্ট দিলে মানে আপনি সারা রাত পড়লেন, সারাদিন পড়লেন, পরীক্ষায় যায় ফেল করলেন, তা আপনি কি বেস্ট ইফোর্ট দেন নাই? দিছি স্যার। কিন্তু ফেল করছেন, রাইট? কিন্তু আপনি মনে করেন বেস্ট ইফোর্ট দিলেন বা দিলেন না, হাউএভার পরীক্ষায় 100-তে লেটস সে 90 প্লাস পাইছেন। তার মানে ব্যাপারটা কি হলো? গ্যারান্টি ডেলিভারি হলো। আমি কি বুঝাইতে পারলাম ব্যাপারটা কি হয়? So, এরকম কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে। বেস্ট ইফোর্ট আর গ্যারান্টি ডেলিভারি, দোজ বোথ আর ডিফারেন্ট থিং। কারণ নাহলে আপনি অনেক কিছু জানলেন, বাট পরীক্ষায় প্রশ্নটা এরকম করলো, হ্যাঁ, যে আপনার ইউডিপি কি গ্যারান্টি ডেলিভারি দেয় নাকি বেস্ট ইফোর্ট দেয়, কারণ আপনি তো কনফিউজড যে দুইটার মনে হচ্ছে যে কোনোটাই দেয় না। না, ব্যাপারটা আসলে তা না, রাইট?
জি স্যার। সো সো আপনাদের যদি কোশ্চেন থাকে, কোশ্চেন করতে পারেন, অথবা আরেকটা কাজ করতে পারেন, হয়তো এই মুহূর্তে মাথায় আসতেছে না, কন্টেন্ট গুলো একটু দেখলে দেখলে হয়তো বা কোশ্চেন আসতে পারে। তো সেই কোশ্চেন গুলো যে কোনো সময় ওই যে আপনাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখানে করতে পারেন, অথবা নেক্সট ক্লাসে করতে পারেন। এভরিথিং ইজ ফ্লেক্সিবল। ঠিক আছে স্যার। কিন্তু আপনার কনসেপ্ট ক্লিয়ার করতে হবে। হ্যাঁ, অনেকে খুব ভাবে যে আরে এগুলো বেসিক জিনিস, এগুলো আবার কি শিখবো এটার সাথে সিসিএন। বা এই সিসিএন এর দ্বারাই রয়েছে এই বিল্ড কনসেপ্টের উপর। আপনার যদি এই কনসেপ্ট ক্লিন না থাকে, যেমন আমি ফোকাসড হইতে কিছু জায়গায় বইলা দেই, সেটা হচ্ছে আপনি যেমন এই যে আমরা ইউনিকাস্ট, ব্রডকাস্ট, মাল্টিকাস্ট পড়লাম না, আহ, আপনার এইটা কিন্তু জি। খুবই জরুরি। ইউনিকাস্ট, ব্রডকাস্ট, মাল্টিকাস্ট, হ্যাঁ, এনিকাস্ট। সো এই জিনিসগুলোর সম্পর্কে আপনার কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে। আপনার যদি এই কনসেপ্ট ক্লিয়ার না থাকে, তাহলে দ্যাট উইল বি এ হিউজ প্রবলেম। সো এটা ওই যে কন্টেন্ট গুলো আপনি দেখতে পারেন। হ্যাঁ, সো ওইখানে আপনার কনফিউশন থাকলে প্লিজ আস্ক মি। ওকে। তাহলে কারো যদি কোনো প্রশ্ন না থাকে, আমরা মনে হয় আজকের ক্লাস ক্লোজ করতে পারি, রাইট? জি স্যার। ওকে, থ্যাংক ইউ। আমি আচ্ছা, কন্টেন্ট আপনাদের দিয়ে দেবেন, সমস্যা নেই। আমি আপনাদের গ্রুপটা খুঁজে পাচ্ছি না, মনে হয় একটা গ্রুপে অ্যাড হয়েছিলাম, এই মুহূর্তে জি খুঁজে পাচ্ছি না। স্যার। সমস্যা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপের এত গ্রুপ। আচ্ছা, আপনাদেরকে কন্টেন্টটা দিয়ে দিবে, ওটা নিয়ে ওরিড করার কিছু নাই। ওকে, তাহলে খোদা হাফেজ গ্রুপে না সবাই। পাইলে আমাকে 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 আমি দিয়ে আপনাদের দিন, অলরেডি আমি দিছি, শেয়ার আমি করে দেবো। আমি গ্রুপটা খুঁজে পাচ্ছি না। আমি আপনার পরবর্তীতে দিয়ে আচ্ছা, দিছি সমস্যা অলরেডি। নেই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি শেয়ার করে দেবো না। ঠিক ওকে। আছে, আর পরের ইয়েটা আমি এতে শেয়ার করে দেবো আর কি, পরের ক্লাসটা বুধবারে হবে। হ্যাঁ, বুধবার। ওকে, নো ইস্যু। আচ্ছা, তো ঠিক আছে, তাহলে আজকের মতো আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার। জি স্যার, আসসালামু আলাইকুম। হ্যাঁ মোস্তাহিদ, জি স্যার। আসসালামু শোনো, আলাইকুম। তোমাদের তোমাদের আমি কি ইয়ে বন্ধ করছি?